সময়টা আশ্বিন মাস। ঋতু অনুসারে যদিও এখন শরৎ, এ সময় এক নাগাড়ে বৃষ্টি হওয়ার কথা নয়, কিন্তু কোথা হতে এক রাশ অপ্রত্যাশিত ঘূর্ণবাত এসে পড়ায় দক্ষিণবঙ্গে তথা কলকাতা এবং কলকাতার সংলগ্ন এলাকায় এক প্রবল নিম্নচাপের সৃষ্টি হয়েছে। জানালার ধারে দাঁড়িয়ে বৃষ্টির রুনুঝুনু গুঞ্জন শুনছি আর একা একা একটা সিগারেট ফুঁকছি। দূর থেকে একটা ঢাকের আওয়াজ ভেসে আসছে। আমার বন্ধুটি এখন বাড়িতে নেই। ব্যোমকেশ সত্যবতী আর খোকাকে নিয়ে পুজোর ছুটি কাটাতে সুকুমারের বাড়ি গিয়েছে। বাসায় এখন আমি সম্পূর্ণ একা। আমার এই সলিটারি জীবনে বন্ধুবর এবং তার পরিবার যখন নেই, তখন অগত্যা আমায় দ্বিতীয় বন্ধুরই শরণাগত হতে হলো। অর্থাৎ খাতা কলম নিয়ে টেবিলে চেয়ার টেনে বসে পড়লাম। যে ঘটনার কথা এখন আমি লিখতে বসলাম, সেই কাহিনী বহুবার লিখব করে ভেবেও আর লেখা হয়ে ওঠেনি। এর কারণ আমি নিজেকে জিজ্ঞেস করলেও হয়তো এর উত্তর পাব না। সব শোনার পর অবশেষে আপনারাই না হয় জানাবেন। একদিন সকালে আর্মকেদারায় বসে দিব্যি পায়ের ওপর পা তুলে চা পান করতে করতে পেপার পড়ছি। অমনি টেলিফোনের ঘণ্টিটা বেজে উঠল। ব্যোমকেশ যথারীতি টেলিফোন তুলল। হ্যালো। হ্যাঁ বলছি, বলুন। আচ্ছা আচ্ছা, ও না, বিশেষ অসুবিধা নেই। তা ধরুন আর ঘণ্টাখানেক পর। আচ্ছা, নমস্কার। ব্যোমকেশ স্নানের ঘরে ঢুকে গেল। আমি আর কিছু বললাম না। পুনরায় পেপার পড়তে লাগলাম। কিছুক্ষণ পর দেখি ব্যোমকেশ পরিপাটি তৈরি হয়ে মাথা আঁচড়াচ্ছে। চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, ব্যস্ত আছো? না থাকলে চলো একটু বেরিয়ে আসি। বললাম, কোথায়? আরে চলোই না, যেতে যেতে বলছি। 1 মিনিট, চাটা শেষ করে নেই। ঘন ঘন কয়েকটা চুমুক দিয়ে চায়ের পেয়ালা খালি করে উঠে দাঁড়ালাম। এবার বলো তো কোথায় যাচ্ছি? বউবাজার। আচ্ছা বেশ, তা কোনো মক্কেল নাকি? তাই তো মনে হয়। আমার এক পুরনো মক্কেলের সুপারিশে উনি আমায় ডেকেছেন। কোন পুরনো মক্কেল? ও তুমি চিনবে না, অনেক আগের ঘটনা। তবে এই ভদ্রলোককে তুমি চিনলেও চিনতে পারো। ওনার নাম চন্দ্রশেখর চৌধুরী। চন্দ্রশেখর চৌধুরী? বউবাজার মানে কি চৌধুরী জুয়েলার্সের মালিক? হ্যাঁ উনি। ও বাবা, তাহলে তো বেশ শাঁসালো মক্কেল। তা জানি না, তবে ভদ্রলোকের ম্যানেজার ফোন করেছিলেন। বললেন কোনো এক জরুরি বিষয়ে আমায় তলব করেছেন। একটা রহস্য গন্ধ পাচ্ছি যেন। চলো দেখাই যাক। টেলিফোনে বলা ঠিকানা অনুযায়ী আমরা বউবাজারে একটা মস্ত বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। বিরাট বাড়ি। বাড়ির নিচতলাটা প্রায় পুরোটাই সোনা জহরতের শোরুম বানানো হয়েছে। পাশে একটা গাড়ি বারান্দা এবং গাড়ি বারান্দার পাশ দিয়ে লম্বা একটা করিডোর সোজা ভিতরে চলে গেছে। আমরা সেই করিডোর ধরে এগোলাম। করিডোর শেষ হলে একটা মস্ত পুরনো আমলের কাঠের দরজা। কাঠের দরজায় টোকা দিতেই এক বৃদ্ধ চাকর এসে দরজা খুলল। নিজের পরিচয় দিয়ে ব্যোমকেশ চাকরকে বুঝিয়ে দিল তার বাবু আমাদের ডেকেছেন। চাকরটি আমাদের বসতে বলে উপরে সংবাদ বহন করে নিয়ে গেল। খানিক বাদে চন্দ্রবাবুর ম্যানেজার নিচে নেমে আসলেন। বললেন, আরে ব্যোমকেশবাবু, নমস্কার। আমি চন্দ্রবাবুর ম্যানেজার। আমার নাম নন্দলাল। ম্যানেজার ব্যোমকেশকে নমস্কার করার পর উনি আমার দিকে চাইলে ব্যোমকেশ প্রতি নমস্কার করে বলল, উনি
আমার বন্ধু। ম্যানেজারবাবু সাথে সাথে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, অজিতবাবু তো। আমি আপনার লেখা পড়ি, তবে শেষের উপন্যাসটা এখনো অবধি শেষ করা হয়ে ওঠেনি। আসুন, আসুন আমার সাথে। শুনে মনটা আহ্লাদে গদগদ হয়ে উঠল। আমরা ওনার পিছন পিছন সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। পর্দা সরিয়ে একটি ঘরে প্রবেশ করা মাত্র দেখলাম এক দীর্ঘাঙ্গীয় পুরুষ পাশবালিশের উপর হেলান দিয়ে খাটে বসে। টেবিলে রাখা একটা আলবোলা থেকে লম্বা একটা নল তাঁর ঠোঁটের এক প্রান্তে প্রবেশ করেছে এবং ঘরময় বিলেতি তামাকের গন্ধ। ভদ্রলোকের বয়স ৫০ থেকে ৫৫ সম্ভবত, তবে দেখেই মনে হয় একসময় বেশ সুপুরুষ ছিলেন। শুয়ে থাকা অবস্থাতেই বোঝা যায় উনি বেশ লম্বা, গায়ের রং টকটকে, নাক টিকালো, মাথার চুল সামনের দিক থেকে পিছনে টেনে আঁচড়ানো হয়েছে। তবে সেটাকে যে কলপ করা হয়েছে সেটা দেখলেই বোঝা যায়। পরনে আয়রন করা চকচকে রেশমের ধুতি পাঞ্জাবি, অর্থাৎ দেখেই বোঝা যায় ভদ্রলোকের যৌবন চলে গেলেও তার ছটাক পুরোপুরি রয়ে গেছে। গুরুগম্ভীর স্বরে তিনি বললেন, আসুন আসুন, বসুন। বোমকে সোনার সাথে আমার পরিচয় করিয়ে দিল। আশা করি ও থাকলে আপনার কথা বলতে কোনো অসুবিধা নেই। না না, আপনার যদি প্রকৃত বিশ্বস্ত বন্ধু হয় তাহলে অসুবিধা তো নেই, বরং ভালোই হয়। বুঝলাম ভদ্রলোকের আমার আর বোমকেশের ব্যাপারে পুরোপুরি জানার মতো অবকাশ হয়নি। আচ্ছা বেশ, তা বলুন আমায় কি জন্য ডাকলেন? রামেশ্বরবাবুর উইল সংক্রান্ত ঘটনা ব্যাপারে আমার এক বন্ধুর থেকে আপনার ব্যাপারে জানতে পারি। ও সে বোধহয় কোনো এককালে আপনার মক্কেল ছিল। ওই আমাকে আপনার ব্যাপারে জানায়। এখন কথা হলো, বর্তমানে আমিও একটা উইল করতে চলেছি। দাঁড়ান 1 মিনিট। নন্দ, তিলোত্তমাকে একটু ডেকে আনো তো। ম্যানেজারবাবু যথা আজ্ঞা ভঙ্গিমায় মাথা নেড়ে চলে গেলেন। আচ্ছা, এই ফাঁকে ম্যানেজারের ব্যাপারে একটু বলি। লোকটির বয়স আন্দাজ ৩০-৩২, সুপুরুষ, মাঝখানে টেরিকাটা সিথি, ঠোঁটের উপর কার্তিকের মতো সরু এক ফালি গোঁপ, চোখের মণি দুটো ঈষৎ সবুজ ধরনের, বিদেশিদের মতো, গায়ের রং ফর্সা, উচ্চতা আন্দাজ ৫ ফুট ৮ অথবা ৯। অর্থাৎ ব্যক্তিটি যে বেশ আকর্ষণীয় গঠনের সেটা বলাই বাহুল্য। 1 মিনিটও সময় লাগল না ভদ্রলোকের ফিরে আসতে। সাথে 1 বছর 25-এর মহিলাও ঘরে প্রবেশ করলেন। এসো তিলোত্তমা, বসো। নন্দ, তুমি এবার আসতে পারো। ওদিকে গিয়ে দেখো দোকানে কি হচ্ছে। আর শোনো, যাবার সময় ভৈরবকে একটু বলো তো চা আর কিছু জল খাবার দিয়ে যেতে। তিলোত্তমা সার্থক নাম বটে। এই মহিলাকে শুধু সুন্দরী বললে হয়তো ভুলই বলা হবে। সত্যি বলতে এরকম রূপসী মহিলা খুব কমই দেখতে পাওয়া যায়। আমি এক দেখেছিলাম সেই জমিদারের স্ত্রীকে, যার কথা এর আগে আমি বন্যী পতঙ্গে উল্লেখ করেছি। আর দেখলাম এনাকে। স্ত্রী মানুষ হিসেবে ইনি যথেষ্ট লম্বা, রং দুধে আলতা। পাঠকামায় ক্ষমা করবেন, মুখশ্রী আর শারীরিক গঠনের ব্যাপারে এখানে অত বিচক্ষণভাবে বর্ণনা করতে পারলাম না, পাছে কেউ হয়তো ভুল বুঝে বসেন। তবে আমার কল্পনায় অপ্সরা রম্ভার ব্যাপারে আমরা যেরকম শুনে থাকি, বোধ করি সেও হয়তো এই মহিলার থেকে অধিক সুন্দরী হবে না। আমি মহিলার দিকে খানিকক্ষণ হাঁ করে তাকিয়ে আছি দেখে বোমকেশ আমার দিকে চাইল। আমিও তার দিকে তাকালাম এবং ক্যাবলার মতো দাঁত বের করে ফেলার বদলে মুখ চেপে রেখে খানিক লজ্জিতভাবে মাথা নত করলাম। বোমকেশ মুচকি হাসল। ম্যানেজারবাবু পুনরায় মাথা নেড়ে প্রস্থান করল। চন্দ্রবাবু বলে উঠলেন, আলাপ করিয়ে দেই। এ হলো
আমার বড় শালীর মেয়ে তিলোত্তমা, আর উনি হলেন ব্যোমকেশ বক্সী, আর উনি ব্যোমকেশবাবুর বন্ধু অজিতবাবু। মহিলা নমস্কার জানালে আমরাও প্রতি নমস্কার জানালাম। ব্যোমকেশবাবু, ও হলো আমার মেয়ের মতো। ভদ্রলোক যেন খানিক ইতস্তত করেই বললেন কথাটা। মহিলা তৎক্ষণাৎ মাথা নত করলেন। কেমন যেন একটা অস্বস্তি ভাব ওনার মধ্যে। ব্যোমকেশও বোধ করি এটা লক্ষ্য করল। এই মেয়েটি হচ্ছে আমার উত্তরাধিকারী। আমার স্থাবর অস্থাবর যাবতীয় সব ওর নামেই করে দিয়ে যেতে চাই, অর্থাৎ একটা উইল করতে চাই। আপনাকে তেমন কিছু করতে হবে না। আমার ইচ্ছে আপনি শুধু এর সাক্ষী হয়ে থাকুন, আর সাথে যখন আপনার বন্ধুও আছে, আরেকজন সাক্ষী না হয় বাড়ল। তা বুঝলাম, তবে আমাকে সাক্ষী রাখার বিশেষ কোনো কারণ আছে কি? আছে। আমার জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন বলতে বিশেষ কেউ নেই। এক দাদা ছিলেন, তিনিও গত হয়েছেন। এখন কথা হলো, সেই দাদার এক বেয়াদব ছেলে আছে। এখানে থাকে না, থাকে বেনারসে। ছেলেটি মহাদরজাল, অনেক বাজে গুণ রয়েছে। আমার সম্পত্তির উপর যথেষ্ট লোভও রয়েছে তার। যদিও আমার দাদার কারবার কিছু কম ছিল না, কিন্তু এ ছেলে সে সমস্ত ধরে রাখতে পারছে না তার কুঅভ্যাসের কারণে। আমাকে বেশ কয়েকবার পটানোর চেষ্টাও করেছে, পারেনি। তারপর সেই পরিকল্পনা ব্যর্থ হলে আমাকে সরাসরি সে কয়েকবার হুমকিও দেয়। এই নিয়ে বেশ জলঘোলাও হয়, থানা পুলিশও হয়েছে। তারপর থেকে সে খানিকটা দমেছে। এখন আর তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, কিন্তু কথা হলো, তিলোত্তমা খুবই নিরীহ, তার উপর মেয়ে মানুষ। আমার অবর্তমানে ওর যেন কোনো ক্ষতি না হয়, এবং আমার সম্পত্তি ঠিকঠাকভাবে যাতে ওর কাছে হস্তান্তরিত হয়, সেটা আপনাকে একটু দেখতে হবে ব্যোমকেশবাবু। ঠিক এই সময় ব্যোমকেশ বলে উঠল, তা এই বিষয়টা কি আপনি গোপনীয় রাখতে চাইছেন? বিলক্ষণ, সেই কারণেই তো আপনাকে। তাহলে দাঁড়ান 1 মিনিট। আপনি কি কিছু বলবেন? বাইরে যিনি দাঁড়িয়ে আছেন তাকে বলছি। অসুবিধা নেই, আপনি ভিতরে আসতে পারেন। সাথে সাথে 1 বছর 30-এর স্ত্রী মানুষ হাতে একটা গেলাস নিয়ে ভিতরে প্রবেশ করল। দেখে মনে হলো সম্ভবত এ কোনো বাড়ির কাজের লোক। মুখশ্রী অতীব সুন্দরী না হলেও মোটামুটি ঠিকঠাক। যৌবন এখনো ছেড়ে যায়নি এবং তা যথেষ্ট আকর্ষণীয়। প্রসঙ্গত বলে রাখি, এই বর্ণনা যে অহেতুক নয় তা ক্রমশ প্রকাশ্য। যাই হোক, মহিলাটি ঘরে প্রবেশ করতেই চন্দ্রবাবু যেন একটু বিচলিত হয়ে উঠলেন এবং যেন একটু রাগের স্বরেই বললেন, এ কি, তুমি? কি ব্যাপার? কি চাই? তুমি কি এখানে চুপচাপ দাঁড়িয়েছিলে নাকি? মহিলা বলল, হ্যাঁ, আপনার জন্য ওষুধ এনেছিলাম। ঘরে লোক দেখে ঢুকবো কিনা ভাবছিলাম। ওষুধ? এখন কেন? সে তো জল খাবারের পরে খাই। ওষুধটা দিয়ে গেলাম, জল খাবার ভৈরবকে দিয়ে পাঠাচ্ছি। ঠিক আছে, এখন এসো। উপরে এখন আসার আর দরকার নেই। জল খাবার হয়ে গেলে ভৈরবের হাত দিয়ে পাঠিয়ে দিও। যাও। মেয়েটির সাথে সাথে মাথা নত করে ঘর থেকে বেরিয়ে গেল। ব্যোমকেশ বলল, এই মেয়েটি? ওর নাম কাঞ্চন, আমার আর এই বাড়ির দেখভাল করে। মেয়েটির স্বামী নেই, একটা ছোট মেয়ে আছে। বছর 3 আগে আমার একবার হার্ট অ্যাটাক হয়। তখন ম্যানেজারই এই মেয়েটিকে ঠিক করে আমার দেখভালের জন্য। খুব একটা বোধহয় আপনার বিশ্বস্ত নয় নাকি?
উনি আবার একটু ইতস্তত করে বললেন, আহ, না, সেরকম নয়। তবে আমি সবচেয়ে বেশি যাদের বিশ্বাস করি সে হলো আমার ম্যানেজার, আমার চাকর ভৈরব, আর ওকে। তিলোত্তমার উদ্দেশ্যে বললেন কথাটা। আচ্ছা তিলোত্তমা, তুমি এবার আসো। তোমার আর থেকে কাজ নেই, আমি বরং ওনার সাথে দুটো কথা বলি। মহিলা উঠে চলে গেলেন। ওনার কি আপনি ছাড়া আর কেউ নেই? দেখুন, ওর ব্যাপারে একটু সংক্ষেপেই বলি। আগেই বলেছি, ও আমার বড় শালীর মেয়ে। তিলোত্তমার এক দাদাও রয়েছে, ওর নাম সনাতন। তিলোত্তমার স্কুল ফাইনালের সময় ওদের বাবা মারা যায়, ফলে পরিবারটা খুব অসহায় হয়ে পড়ে। কোনো রকমের সংসার চলত। আমি যতটা পারতাম ওদের দেখতাম। এরপর ওর দাদা কলেজ পাশ করে, তিলোত্তমাও কলেজে ওঠে, কিন্তু শালীর স্বাস্থ্য সে সময় খুব একটা ভালো ছিল না। মৃত্যুর পূর্বে একটা ছেলে দেখে ওর বিয়ে দেয়। ছেলের নাম পরমেশ নিয়োগী। ছেলেটা বম্বে থাকত, ওখানেই কোনো এক কোম্পানিতে ভালো চাকরি করত। কিন্তু পরে সেই ছেলের অনেক বদনাম পাওয়া যায়। মদ আফিমের নেশা করত, রেসের মাঠেও যাতায়াত ছিল। এই সুবাদে তার অনেক ধার দেনাও হয়। অফিসে কোনো এক 2 নম্বরই করার জন্য চাকরি চলে যায়। ফলে পাওনাদারদের থেকে পিছু ছাড়াতে তলবিতালপা গুটিয়ে চলে আসে এখানে। এসে ওঠে উত্তর বারাসাতের এক ভাড়া বাড়িতে। তবে স্বভাব তার পাল্টায় না। এখানে এসেও সেই একই জীবন কাটায়। আমার থেকেও কম টাকা নেয়নি। সে যাকগে সেসব কথা। সবচাইতে বড় কথা হলো, সে মেয়েটির উপরেও নির্যাতন করত। অবশেষে একদিন বিষ খেয়ে সে আত্মহত্যা করে। এই ধরুন 1.5 বছর আগে হবে। এরপর থেকেই এই 2 অসহায় ভাই বোনকে আমার কাছে এনে রাখি। ওনার দাদাও এখানেই থাকে? হ্যাঁ, 3 তলায় একটা ঘরে থাকে। ওর দাদা অবশ্য আগে থেকেই আমার বাড়িতে থাকতো। পড়াশোনা জানা ছেলে, চাকরি বাকরি পায়নি দেখে আমি ওকে আমার এখানেই কাজে লাগিয়ে দেই। যদিও তিলোত্তমাই আমায় বলেছিল ওর একটা ব্যবস্থা করে দিতে। ওই চিঠিপত্র লেখা, ব্যাংকে যাওয়া, প্রয়োজনে বিভিন্ন গ্রাহকদের বাড়িতে যাওয়া, দোকানের টুকটাক কাজ, ইত্যাদি ইত্যাদি। এইসব যাবতীয় ওই দেখাশোনা করে। আচ্ছা, ওসব কথা বাদ দিন। এবার বলুন তো, আপনি কি আমার এই উপকারটি করবেন? যদিও এ কাজ আপনার কাজ নয়, আমি জানি। এ অতি তুচ্ছ কাজ। তবে নিতান্তই অসহায় হয়ে আপনাকে ডেকে এনেছি। আরে না না, ঠিক আছে, আপনার চিন্তা নেই। আপনি যা চাইছেন তাই হবে। আপনার পারিশ্রমিক নিয়ে কোনো চিন্তা করতে হবে না। সেটা আপনার যা প্রাপ্য, আমার সাধ্য অনুযায়ী যতটা সম্ভব আমি না হয় তার থেকে বেশিই দেব। এ কথা বললাম বলে আবার কিছু মনে করবেন না যেন। সে আপনি না হয় যা ভালো বুঝবেন তাই করবেন। আচ্ছা, আমাদের কবে আসতে হবে জানিয়ে দেবেন। আমরা তাহলে এখন উঠি, কেমন? আচ্ছা বেশ, আসুন। আমি তাহলে কিছুদিন পরেই আপনাকে ডেকে পাঠাবো। আমরা উঠে পড়লাম। বেরিয়ে আসার সময় দেখলাম ভদ্রলোকের পাশেই একটা ঘরের সামনে ব্যোমকেশ কয়েক সেকেন্ডের জন্য দাঁড়ালো। ঘরটা দেখল, তারপর আবার চলতে শুরু করল। বাইরে এসে ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, কি দেখলে? তোমার মোহিনীকে, ওই ঘরটা ওনারই। এই কি যাতা বলছো? যাতা বলছি, আমার চোখকে ফাঁকি দিতে পারবে না অজিত। এবার একটা বিয়ে থা করো, বুঝলে? এই ফাজলামি মেরো না। তবে এ কথা সত্যি যে ভদ্রমহিলা সত্যিই খুব সুন্দরী। তবে
আমি কিন্তু খুব হতাশ হলাম ব্যোমকেশ। কেন? এতে হতাশ হওয়ার কি আছে? বিদ্যাসাগর তো বহু আগেই বিধবা বিবাহ প্রচলন করে গেছেন। আবার ফাজলামি। আমি হতাশ হলাম এই কারণে, ভেবেছিলাম হয়তো একটা রহস্য টহস্য হবে, কিন্তু এ তো একেবারে ঠান্ডা কেস। তবে যাক, মন্দের ভালো, কি বলো? হ্যাঁ, সেই যেচে লক্ষ্মী যখন ঘরে আসছে তাকে তো আর পায়ে ঠেলা যায় না। এই, সিঙ্গাড়া খাবে? ওই দোকানটায় খুব ভালো সিঙ্গাড়া বানায়, চলো গরম গরম সিঙ্গাড়া খাওয়া যাক। আমরা সিঙ্গাড়া আর সাথে গোটা তিনেক জিলেপি উদরস্থ করার পর লম্বা একটা উদ্গার তুলে বাড়ি ফিরে এলাম। সপ্তাহ অন্তে আবার ডাক আসলো। আমি আর ব্যোমকেশ চন্দ্রবাবুর বাড়িতে গেলাম সাক্ষী হিসেবে কাগজে সই করতে। চন্দ্রবাবুর উকিলটি দেখলাম ব্যোমকেশের পূর্ব পরিচিত, নাম অবিনাশ গোস্বামী। উকিলবাবু একবার উইলখানি পড়ে শোনাচ্ছিলেন। ঠিক সেই সময় আবারও আগের দিনের একটা ব্যাপারের পুনরাবৃত্তি ঘটল। আজও দেখলাম সেই মেয়েটি, অর্থাৎ কি যেন নাম, ওই যে চন্দ্রবাবুর দেখভাল করে, যাই হোক, সে ঘরের সামনে এসে দাঁড়াল। তবে এবার আর আড়ি পাতল না, দরজায় টোকা দিল। চন্দ্রবাবু রেগে উঠলেন, বললেন, কে? আমি জল খাবার এনেছি। তুমি? তুমি এলে কেন? ভৈরব কোথায়? ওকে একটু বাজারে পাঠিয়েছি। ওগুলো ওখানে রাখো, আর এখান থেকে যাও, আমরা একটু কথা বলছি। একটু ধমক দিয়েই বললেন যেন কথাটা। এই মহিলা কি ভদ্রলোকের চক্ষুশাল? হবে হয়তো। আমাদের কার্য সম্পন্ন হলে পরে একটা বাদামি রঙের কাগজের এনভেলপ ব্যোমকেশ পকেটস্থ করল এবং আমরা বিদায় নিলাম। এরপর মাসখানেক আর কিছু নেই। আমাদেরও দৈনন্দিন জীবন স্বাভাবিক ছন্দেই কাটছিল। চন্দ্রবাবুর কথা এক প্রকার প্রায় ভুলেই গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম এই কাহিনী বোধহয় ওই অবধি শেষ, কিন্তু না, আমরা ভুল ছিলাম। আসলে ওই দিন থেকেই ছিল শুরু। আপাত দৃষ্টিতে সবকিছু দেখে যতটা স্বাভাবিক মনে হয়েছিল, ঘটনা ছিল তার থেকেও অনেক বেশি অস্বাভাবিক এবং জটিল। একটি সাধারণ উইলকে কেন্দ্র করে কিভাবে যে একটি জটিল রহস্য সৃষ্টি হয়েছিল এবং কেঁচো খুঁড়তে কিভাবে যে কেউটে বেরিয়ে এসেছিল, সে কথায় ধীরে ধীরে আসছি। একদিন দুপুরে আমরা মধ্যাহ্নভোজনে বসেছি, হঠাৎ ফোন বেজে উঠল। আমি উঠে যাচ্ছিলাম। ব্যোমকেশ আমায় বলল, দাঁড়াও, আমি দেখছি। ব্যোমকেশ গিয়ে ফোন তুলল। হ্যালো। হ্যাঁ, বলুন। কি? কবে? গতকাল? কিভাবে? ও হ্যাঁ হ্যাঁ, আমরা আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ব্যোমকেশ ফোন রেখে বলল, অবিনাশবাবু ফোন করেছিলেন। চন্দ্রবাবু নাকি গতকাল মারা গেছেন। সে কি, খুন নাকি? আরে না না, কয়দিন হাসপাতালে ভর্তি ছিলেন উনি। অবিনাশবাবু বললেন ডাক্তার নাকি জানিয়েছে হৃদরোগের কারণেই মৃত্যু হয়েছে, অর্থাৎ স্বাভাবিক। হ্যাঁ, ওনার তো নাকি আগেও একবার হার্ট অ্যাটাক হয়েছিল, বললেন তো সেদিন। কিন্তু কথা হচ্ছে চন্দ্রবাবুর দাদার ছেলেটি এসে উপস্থিত হয়েছে এবং দাহকার্য সম্পন্ন হওয়ার পর থেকেই অশান্তি বাঁধিয়ে বসেছে। তিলোত্তমা আর তার দাদাকে বাড়ি থেকে বের করে দিতে চায়। অতএব কর্তব্যের ডাক এসেছে, আমাদের গোগ্রাসে খেয়েই বেরোতে হবে। নাও, চটপট খেয়ে নাও। খাওয়া সম্পন্ন হলে আমরা চটপট তৈরি হয়ে বউবাজারের দিকে যাত্রা শুরু করলাম। এদিকে চন্দ্রবাবুর বাড়িতে গিয়ে দেখি এক তুলকালাম অবস্থা। এক মোটাসোটা মাঝারি উচ্চতা বিশিষ্ট ব্যক্তি লঙ্কা কাণ্ড বাঁধিয়েছে। সামনে তিলোত্তমা, তার পাশে
1 বছর 30-এর ব্যক্তি। মোটা লোকটির চিৎকারের ফাঁকে ফাঁকে হাত নেড়ে নেড়ে কিছু বোঝাবার চেষ্টা করছে। অনুমান করলাম এটাই হয়তো তিলোত্তমার দাদা, যার কথা আগের দিন চন্দ্রবাবু উল্লেখ করেছিলেন। সিনেমার নাটকীয় দৃশ্যের মতো এই 3 প্রধান চরিত্রকে ঘিরে বেশ কিছু পার্শ্ব চরিত্র এবং অতিরিক্ত চরিত্রও রয়েছে। আমাদের দেখা মাত্রই তিলোত্তমা হাউমাউ করে কাঁদতে কাঁদতে ব্যোমকেশের দিকে ছুটে আসলো। দেখুন না ব্যোমকেশবাবু, উনি কি সব বলছেন, মুখে যা আসছে তাই বলছেন, আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছেন। অবিনাশবাবু আছেননি? না। ও, উনি বোধহয় রাস্তায় আছেন। কিছু হবে না, আসুন আমার সাথে। আপনি কি চন্দ্রবাবুর দাদার ছেলে? হ্যাঁ, আমার নাম বীরেন্দ্র চৌধুরী, এই সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। কিন্তু কি ব্যাপার, আপনি কে? চোরের সাক্ষী মাতাল নাকি? হ্যাঁ, সাক্ষী বটে, তবে চোরের না, আর মাতালও নই। আমার নাম ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ বক্সী? আপনি তো বাংলার বেশ বিখ্যাত মানুষ মশাই, তা এখানে কেন? আপনার নিশ্চয়ই জানা আছে, কারোর নামে উইল করে দিয়ে গেলে সম্পত্তির মালিক সেই ব্যক্তিই হয়। মিথ্যে, সব মিথ্যে, সব সাজানো। মিথ্যে নয়। তিলোত্তমা, আপনি ওনাকে উইলের ব্যাপারে বলেননি? বলেছি, কিন্তু উনি বলছেন এসব সাজানো। চন্দ্রবাবু ওনার স্থাবর অস্থাবর যাবতীয় সব তিলোত্তমা দেবীর নামে উইল করে দিয়ে গেছেন। আমি তার সাক্ষী। বিশ্বাস না হলে অপেক্ষা করুন, উকিলবাবু একটু পরেই আসছেন, আপনাকে উইল দেখিয়ে দেবেন। উনি রাস্তায় আছেন। ও, তলে তলে তাহলে এত কিছু। কাকাবাবুর মাথায় হাত বুলিয়ে উইল করে নিয়েছ, আর তারপর তাকে খুন করেছ। কেমন শয়তান মেয়ে! মুখ সামলে কথা বলুন। আপনি কি জানেন না চন্দ্রবাবুর হৃদরোগের কারণে মৃত্যু হয়েছে? আরে রাখুন মশাই, আপনি না ব্যোমকেশ বক্সী? আপনার তো এই বিষয়ে অনেক মাথা। হৃদরোগের কারণে হয়েছে, আর উইল দেখে কাজ নেই। চলে আসো মালতী, দেখে নেব, সব কয়টাকে দেখে নেব। এই বলে সেই ব্যক্তি স্ত্রীকে সাথে নিয়ে হন্তদন্ত হয়ে বাড়ি থেকে চলে গেল। অবিনাশবাবুর উইল নিয়ে আসার অপেক্ষায় আর থাকল না। হয়তো ব্যোমকেশের জোর দিয়ে বলার ধরন দেখেই সে বুঝে গেছে। এরপরে আশা করি উনি আর আপনাকে বিরক্ত করতে আসবেন না, কিন্তু তাও যদি কোনো সমস্যা দেখা দেয় আপনি আমার টেলিফোন নাম্বার রেখে দিন। সেরকম বোধ করলে আমাকে তৎক্ষণাৎ জানাবেন। তিলোত্তমা একটা ডায়েরিতে নাম্বার টুকে নিল। আমরা তাহলে এখন আসি। অবিনাশবাবু আসলে পরে বলবেন আমরা চলে গেছি, কেমন? নমস্কার। অজিত, চলো তাহলে নাকি? শেষের কথাটা ও যে আমাকে খোঁচা মারার উদ্দেশ্যে বলল সেটা বুঝতে অসুবিধা হলো না। আমি ছোট্ট করে তিলোত্তমাকে একটা নমস্কার দিয়েই বেরিয়ে আসলাম। তবে রাস্তায় বেরিয়ে এসে ব্যোমকেশের মুখে একটা অন্য ভাবমূর্তি দেখলাম। মুখটা খুবই গম্ভীর। কি হয়েছে বুঝতে পারলাম না। এর খানিক বাদে ও নিজেই বলল, অজিত, একটা খটকা লাগলো। সে কি? কোথায়? হ্যাঁ, ঘাড়ে। বাড়ি চলো, গিয়ে বিশ্রাম নেবে এখন, ও আপনা থেকেই ঠিক হয়ে যাবে। না অজিত, এ খটকা ডাক্তার না দেখানো অবধি যাবে না। চলো তো একবার ডাক্তার অসীম সেনের চেম্বার হয়ে যাই। চলো, তোমার যদি সেরকম মনে হয়। তবে বলে রাখছি, যে খটকাই হোক না কেন, সারতে সারতে ও 2-3 দিন লাগবে। ডাক্তার অসীম সেনের চেম্বারে পৌঁছতে পৌঁছতে সন্ধে করালো। চেম্বারে প্রবেশ করে দেখি সামনের টেবিলে একটা কম্পাউন্ডার বসে, 2-3 জন পেশেন্টও আছে।
ব্যোমকেশ কম্পাউন্ডারকে গিয়ে নিজের পরিচয় দিয়ে বলল ডাক্তারবাবুকে একটা খবর দিতে। তবে ব্যস্ত হওয়ার কিছু নেই, আমরা বাইরে পেশেন্ট শেষ হওয়ার জন্য অপেক্ষা করছি। ডাক্তারবাবুর পেশেন্ট দেখা শেষ হলে কম্পাউন্ডার আমাদের ভিতরে যাওয়ার অনুমতি দিল। আমরা ভিতরে প্রবেশ করলাম। আরে ব্যোমকেশ বাবু যে, কি ব্যাপার, আজ আবার সূর্য কোন দিক থেকে উদয় হলো? আসুন আসুন, বসুন অজিতবাবু, বসুন। তারপর বলুন। আচ্ছা, চা চলবে তো? এই পল্লব। কম্পাউন্ডার ভিতরে প্রবেশ করল। এই পল্লব, একটা কাজ করো, 3টে চা বলে আসো না। আর তুমি যদি খাও তাহলে 4টে। আর হ্যাঁ, বিস্কুটও নিয়ে আসতে বলো। এরপর আমাদের 3 জনের সূচনামূলক কিছু প্রাথমিক কথাবার্তা হলো। এর মাঝখানে চা আসলো। ব্যোমকেশ চায়ে চুমুক দিতে দিতে বলল, ডাক্তারবাবু, আমি আসলে আপনার কাছে একটা দরকারে এসেছি। সে তো বুঝতেই পেরেছি, আপনি যখন আমার কাছে এসেছেন তখন নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে। বলুন। ইচ্ছাকৃতভাবে কোনো মানুষের কি হৃদরোগের সৃষ্টি করা যায়? অর্থাৎ কোনো ওষুধ বা বিষের মাধ্যমে, যেটার কাজ হবে খুব ধীরে ধীরে? আছে বই কি, অবশ্যই আছে। কেন, কিছু হয়েছে নাকি? হ্যাঁ, না মানে তেমন কিছু না, নিছক একটা কৌতূহল, মানে একটু জানার ইচ্ছা আর কি। নিজেকে খুব বোকা বোকা মনে হলো। ব্যোমকেশ তাহলে এই খটকারি কথা বলেছিল? এরপর ডাক্তার যতটা সম্ভব মৌখিকভাবে ব্যোমকেশকে বোঝালো। তারপর বুকশেলফ থেকে একটা বিলেতি পত্রিকা বের করে ব্যোমকেশের হাতে দিয়ে বলল, কোথা থেকে কোথা অবধি পড়লে পরে সে তার উত্তর খুঁজে পাবে। ধন্যবাদ ডাক্তার, এটা আমার পড়া হয়ে গেলে আমি আবার আপনাকে ফেরত দিয়ে যাব, কেমন? যখন আপনার ইচ্ছা। ঠিক আছে, তাহলে আমরা এখন উঠি। আমিও আর কিছুক্ষণ বসবো, দেখি যদি কোনো পেশেন্ট আসলো তো ভালো, না হলে আমিও বন্ধ করে চলে যাব। আচ্ছা বেশ, আসলাম তাহলে, নমস্কার। আচ্ছা, আসুন, নমস্কার। সেদিন রাতে ব্যোমকেশ বেশ অনেক রাত অবধি সেই পত্রিকা নেড়েচেড়ে দেখল। একসময় বলল, তুমি হয়তো ঠিক বলেছিলে অজিত। কি ব্যাপারে? ওই যে সেদিন বললে না চন্দ্রবাবু খুন হয়েছেন কি না, এখন মনে হচ্ছে। সে কি, চন্দ্রবাবুকে কি খুন করা হয়েছে? এখনো সঠিকভাবে বলতে পারি না, তবে কিন্তু আচ্ছা, কাল একটু বারাসাত যাব, চলো তো, একটু ঘুরেই আসি। পরের দিন সকালে ব্যোমকেশ আমায় সঙ্গে নিয়ে দেখি বারাসাত থানায় গিয়ে উপস্থিত হলো। সেখানে দেখলাম ব্যোমকেশ পুলিশকে পরমেশ নিয়োগীর মৃত্যু সম্পর্কে জিজ্ঞেস করছে। পরমেশ নিয়োগী? কতদিন আগের ঘটনা বলুন তো? এই ধরুন বছর দেড়েক আগে। ও, তাহলে মশাই আমি বলতে পারবো না। আমি মাস 8 আগে এই থানায় বদলি হয়ে এসেছি। সম্প্রতি কিছু বর্তমান ঘটনা নিয়ে জড়িয়ে আছি, তার উপর আবার মাথার উপর ইলেকশন ছিল, বুঝতেই পারছেন, একটু ফাইলপত্র ঘেঁটে বলতে হবে আর কি। অফিসার পুরনো ফাইলপত্র ঘেঁটে জানালো, এই তো, এই যে। হ্যাঁ, এবার বলুন, কি জানতে চান? ওনার কজ অফ ডেথটা লেখা আছে ভদ্রলোক আত্মহত্যা করেছিলেন। পোস্টমর্টমে পেটের থেকে পটাশিয়াম সাইনাইড পাওয়া যায়। তদন্তের আইও জানিয়েছেন ঘটনাস্থলে ভদ্রলোককে খাওয়ার টেবিলের পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে পাওয়া যায় এবং খাবার টেবিল থেকে একটা অর্ধেক খাওয়া চায়ের কাপ উদ্ধার হয়েছে, যার মধ্যে থেকে পটাশিয়াম সাইনাইড পাওয়া গেছে। সকালে চায়ের সাথে পটাশিয়াম সাইনাইড মিশিয়ে সেটা পান করেই আত্মহত্যা। যেদিন এই ঘটনা ঘটে সেদিন বাড়িতে কেউ ছিল না, বাড়িতে কাউকে আসতেও দেখা যায়নি বলে বাড়িওয়ালা বয়ান দেয়।
সুতরাং কজ অফ ডেথ ইজ সুইসাইড। আচ্ছা, আপনি ওই বাড়ির ঠিকানাটা দিতে পারেন? হ্যাঁ, তা নিন না। কিন্তু ব্যোমকেশবাবু, কি ব্যাপার বলুন তো? এখনও জোর দিয়ে কিছু বলতে পারবো না, তবে কোনো কিছু হলে অবশ্যই জানতে পারবেন। বেশ। এরপর আমরা পুলিশ প্রদত্ত বাড়ির ঠিকানায় গিয়ে পৌঁছলাম। পথে আর ব্যোমকেশকে কিছু জিজ্ঞেস করলাম না, কারণ এতক্ষণে বুঝেই গেছিলাম যে ব্যক্তিটি কে। মৃত ব্যক্তি তিলোত্তমার স্বামী। আমরা তারই মৃত্যুপূর্ব বসতবাড়িতে এসেছি। বাড়িটিতে পৌঁছে কড়া নাড়তে 1 বছর 60-65 বয়স্ক ভদ্রলোক বেরিয়ে আসলেন। ব্যোমকেশ পরিচয় দিতে ভদ্রলোক আমাদের ভিতরে নিয়ে গিয়ে বসালেন। বেশ কিছুক্ষণ ওনার সাথে বাক্যালাপের পর কিছু তথ্য উঠে আসলো। সংক্ষেপে সেগুলো এখানে তুলে ধরছি। জানা গেল পরমেশ আর তার স্ত্রী অর্থাৎ তিলোত্তমার মধ্যে দাম্পত্য কলহ প্রায় দিনই লেগে থাকত। লোকটি দিনরাত মদ খেত এবং নেশা করে স্ত্রীর উপর শারীরিক নির্যাতনও চালাত। এখানে শারীরিক নির্যাতন বলতে উনি কী বোঝাতে চাইলেন বুঝলাম না, তবে অনুমান করলাম হয়তো নেশাগ্রস্ত হয়ে স্ত্রীকে উত্তম মধ্যম দেওয়া ছিল তার একটা স্বভাব। পরমেশ সন্ধ্যাবেলা করে কিছু বন্ধুবান্ধবকেও বাড়িতে নিয়ে আসত। যতক্ষণ তারা বাড়িতে থাকত তাদের মধ্যে কথাবার্তা, হাসাহাসি ইত্যাদি গুঞ্জন শোনা যেত, কিন্তু তারা চলে যাওয়ার পর আবার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাঁধত। ঘটনার 2 দিন আগে মেয়েটির দাদা এ বাড়িতে আসে এবং বাড়িতে তুমুল অশান্তি হয়। সেদিন তার দাদা ফিরে যায়। এরপর ঘটনার আগের দিন অর্থাৎ মারা যাওয়ার আগের দিনও সন্ধেবেলায় মেয়েটির দাদা আবার আসে এবং সেদিনও তাদের মধ্যে তুমুল অশান্তি বাঁধে। ফলে পাড়ার লোকজনও জড়াও হয়ে যায়। অবশেষে তিলোত্তমার দাদা তিলোত্তমাকে নিয়ে বাড়ি থেকে চলে যায় এবং পরের দিন নিয়োগী আত্মহত্যা করে। ব্যোমকেশ জানতে চাইল ঝামেলার সময় বিশেষ কোনো কিছু ওনার কানে এসেছিল কিনা। তিনি জানালেন শেষের দিন অত হইচইয়ের মধ্যে সেরকম তিনি কিছু খেয়াল করেননি, তবে প্রথম দিন বেশ কয়েকবার মেয়েটির দাদাকে বলতে শুনেছেন, অপদার্থ, তোর লজ্জা করে না ওই পয়সা খেতে? জানোয়ার, তোর যেন নরকেও ঠাঁই না হয়। দাঁড়া, তোর আমি ব্যবস্থা করছি। এই খবরাখবর নিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। পথে আমাদের মধ্যে কিছু আলোচনাও হলো। আচ্ছা, এবার বলো তো ব্যোমকেশ, তুমি ঠিক কি সন্দেহ করছো? সন্দেহ? সন্দেহ না, অনুমান করছি। আচ্ছা বেশ, তা কি অনুমান করছো? আমি কেন, তুমি বলো না। বলো তো, চন্দ্রবাবুর মৃত্যুর ফলে কার সবথেকে বেশি লাভ হয়েছে? সম্পত্তি যখন তিলোত্তমার হাতে এসেছে তাহলে বলতে হয় হ্যাঁ, তারই সবথেকে বেশি লাভ হয়েছে। এই, তুমি কি তিলোত্তমাকে সন্দেহ করছো? কেন করব না, তোমার মোহিনী বলে? এই, আবার ফাজলামি। আমায় কাটি করার নতুন একটা উপায় পেয়েছ না? তবে ব্যোমকেশ, একটা কথা বলো, এই তদন্ত করে তোমার লাভ কি? তোমাকে তো আর কেউ খুনের তদন্ত করতে বলেনি, আর খুন হয়েছে কিনা সেটাই যখন জানা নেই। অজিত, তুমি বোধহয় একটা কথা ভুলে যাচ্ছ। আমি একজন সত্যান্বেষী। সত্যকে খুঁজে বার করা আমার শুধু পেশা নয়, আমার নেশাও। আর এক্ষেত্রে ভুলে যেও না, চন্দ্রবাবু আমাকে একটা মোটা অঙ্কের পারিশ্রমিক দিয়ে গেছেন। সুতরাং একটা কর্তব্য তো থেকেই যায়, তাই না? ভুল হয়েছে ভাই বলে? তবে তা না হয় বুঝলাম, কিন্তু এক্ষেত্রে তুমি প্রমাণ করবে কি করে? হাসপাতাল থেকেও বলা হয়েছে চন্দ্রবাবুর মৃত্যু স্বাভাবিক মৃত্যু, আর তাছাড়া বডিরও সৎকার হয়ে গেছে যখন, সেক্ষেত্রে তো পোস্টমর্টমেরও আর কোনো উপায় নেই। তাই তো ভাবছি কি
কি করা যায়, দেখি কি করতে পারি। এই মুহূর্তে না, বুঝলে, কটা দিন যাক। এখন কাউকে কিছু বুঝতে দেওয়া চলবে না। কদিন পর না হয় কোনো এক বাহানায় ওই বাড়ি যাব। কোন বাহানায় যাবে বলে ভাবছো? দেখি, ভাবছি তোমার আর তিলোত্তমার বন্ধুত্বের প্রস্তাব নিয়ে যদি যাই। দূর, আবার সেই এক কথা। কেন? এই মন্দ কি? যদিও এরপর আমাদের আর কোনো বাহানা করতে হলো না। কদিন পর ওই বাড়ি থেকেই ফোন আসলো। তিলোত্তমা ফোন করে ব্যোমকেশকে ডেকে পাঠিয়েছে। এ কি, শরীর খারাপ নাকি আপনার? কি হয়েছে? জানি না ব্যোমকেশবাবু, শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না। মাঝে মাঝে জ্বর আসে, বুকটাও ধড়পড় করে। আমারও একই ছোঁয়াচ লাগলো কিনা কি জানে। ছোঁয়াচ বলতে? চন্দ্রবাবুরও এরকমটাই হতো। ও, কিন্তু ওনার তো হার্টের রোগ ছিল, ওটা তো ছোঁয়াচে নয়। কি জানি, হবে হয়তো। আপনি কি ওনাকে চন্দ্রবাবু বলেই ডাকতেন? হ্যাঁ হ্যাঁ, মানে ওই মেসোমশাই। যাই হোক, কি কারণে ডেকেছিলেন এবার বলুন। দেখুন, কিছু মনে করবেন না, আসলে আপনার থেকে একটা পরামর্শ নেওয়ার জন্যই আপনাকে ফোন করলাম। আচ্ছা বেশ, বলুন। কিভাবে বলি, একটু লজ্জাই করছে বলতে। আসলে নন্দবাবু আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। ব্যোমকেশ আমার দিকে ঘুরে তাকালো, তবে এবার আর কোনো রসিকতার উদ্দেশ্যে নয়। এই চাউনি আমার চেনা। তিলোত্তমা আবার বলতে শুরু করল। দেখুন ব্যোমকেশবাবু, আমার না কোনো আত্মীয় আছে, না কোনো বন্ধু বান্ধব। নিতান্তই আপনাকে শুভাকাঙ্ক্ষী মনে করি জিজ্ঞাসা করছি। আচ্ছা ব্যোমকেশবাবু, আমার কি করা উচিত? ব্যোমকেশ কিছুক্ষণ চুপ, তারপর বলল, তা এটা কি হঠাৎ করেই, নাকি এর আগে আপনি কোনো ইঙ্গিত পেয়েছেন? না, হঠাৎ করে নয়। আমার আর তার মধ্যে একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক প্রথম থেকেই ছিল, কিন্তু সেটা নিতান্তই সাদামাটা বন্ধুত্ব, অন্তত আমার দিক থেকে। তবে উনি যে আমাকে মনে মনে ভালোবাসতেন, সেটা আমি বুঝতে পারতাম। হয়তো চন্দ্রবাবু থাকাকালীন বলার সাহস হয়নি। কিছু বুঝতে পারছি না, কি বলবো। আপনার মন কি বলে? আপনি কি ওনাকে পছন্দ করেন? পছন্দের কথা বলতে পারবো না, তবে অপছন্দ করারও কোনো কারণ নেই। উনি শিক্ষিত, ঠিকঠাক ব্যবসার দেখভাল করেন, দেখতে শুনতেও যথেষ্ট ভালো। তবে আমি যথেষ্ট দোটানার মধ্যে আছি, ভালো মন্দ বুঝে উঠতে পারছি না। সে কারণেই আপনার পরামর্শ চাইছি। আপনার দাদা কি এই বিষয়ে জানেন? হ্যাঁ, দাদা জানেন। উনি কি বলেন? দাদার কোনো আপত্তি নেই, বলেছে আমি যা ভালো বুঝবো সেটাই দাদা মেনে নেবে। বুঝলাম। এই মুহূর্তে আমিও ঠিক কি বলবো বুঝে পাচ্ছি না। আপনি বরং আমায় কটা দিন সময় দিন, তারপর আমি না হয় ভালো মন্দ আপনাকে জানাবো, কেমন? আচ্ছা, আপনার দাদার সাথে আমার আলাপ হয়নি। উনি কি এখন বাড়িতেই আছেন? বোধ হয় 3 তলার ঘরে রয়েছেন। আমি কি ওনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। চলুন না, চলুন, আমি নিয়ে যাচ্ছি। না না থাক, তার আর দরকার নেই। আপনি বরং বিশ্রাম নিন, আমরা নিজেরাই যাচ্ছি।
এরপর আমরা 3 তলায় উঠে গেলাম। 3 তলায় মোটামুটি গোটা চারেক ঘর। সবকটা ঘরই বন্ধ, কেবল একটা ঘরে আলো জ্বলছে। অতএব ওই ঘরটাই হবে। আসতে পারি? কে? আমি। ও, ব্যোমকেশবাবু, আসুন আসুন। তা হঠাৎ কি মনে করে? তিলোত্তমা ডেকেছিলেন। উনি একটা বিষয়ে পরামর্শ চাইলেন। আপনার সাথে আলাপ নেই, তাই ভাবলাম এই সুযোগে একবার আলাপ করে যাই। ও, তা বেশ করেছেন। কিন্তু তিলোত্তমা ডেকেছিল কেন? শুনেছেন বোধহয় নন্দবাবু তিলোত্তমাকে ভালোবাসেন, তাকে বিয়ে করতে চান বলে প্রস্তাব দিয়েছেন। শুনেছি। আপনি কি বলেন? আমি আর কি বলবো, বোন তো আর ছোট নেই। এই বিষয় সম্পত্তি এখন সবই তারই নামে। সে যা ভালো বুঝবে তাই করবে। ব্যোমকেশ একবার ঘরের আশেপাশে চেয়ে দেখল, তারপর বলল, আপনার তো বইয়ের ভালো কালেকশন দেখছি। হ্যাঁ, দিনের শেষে আমার সময় কাটাবার ওই একটাই উপায়। আচ্ছা, যদি কিছু না মনে করেন একটা কথা বলি। তিলোত্তমা অসুস্থ বলে আর প্রকাশ করিনি, তবে অনেকক্ষণ আগে আমরা ঘর থেকে বেরিয়েছি তো, চায়ের জন্য না বড্ড মনটা কেমন কেমন করছে। আরে হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, দাঁড়ান, আমি নিচে গিয়ে বলে আসছি। তিলোত্তমার দাদা বেরিয়ে গেলেন। সে বেরিয়ে যেতেই ব্যোমকেশ দেখলাম বাইরে গিয়ে একটু উঁকি মেরে দেখে নিল। তারপর ঘরটায় ঘুরে ঘুরে দেখতে লাগল। যে টেবিলে বই রাখা ছিল সেখানেও গিয়ে কয়েকটা বই তুলল, দেখল, কিন্তু কিছু পেল বলে মনে হলো না। এরপর একটা দেরাজ টান দিয়ে খুলল। সেটা খোলা মাত্রই, ওহে অজিত, এই দেখো। আরে এটাই তো সেদিন। হ্যাঁ, এবার চুপ, উনি আসলেন বলে। এই বলে চট করে গিয়ে বস্তুটা যেমন ছিল ঠিক সেভাবে রেখে দেরাজ বন্ধ করে আবার নিজের জায়গায় এসে বসে পড়ল। এর কয়েক সেকেন্ড পরেই তিলোত্তমার দাদা ফিরে এলেন এবং আমরা কিছুক্ষণ এদিক ওদিকের কথা বলে অতপর চা পান করে অনুমতি চাইলাম। ও বাড়ি থেকে বেরিয়েই এসেছিলাম, কি যেন একটা ভেবে ব্যোমকেশ থমকে দাঁড়ালো। আমায় বলল, একটু দাঁড়াও তো, তুমি বরং বাইরেই অপেক্ষা করো, আমি চট করে গিয়ে একটা কাজ ছেড়ে আসছি। অগত্যা অপেক্ষা করা ছাড়া আর উপায় রইল না। ও ফিরে আসতে একটু সময় লাগছিল দেখে একটা সিগারেট ধরালাম। সেই সিগারেট ছাই হলো। তখনও ব্যোমকেশ এলো না। কি রে বাবা, কি করছে এতক্ষণ ধরে? আবারও একটা সিগারেট ধরালাম। সিগারেট পুড়ে মাঝামাঝি এসেছে, সে সময় দেখলাম ব্যোমকেশ ফিরে এলো। চলো, কি করতে গেছিলে? গেছিলাম একটা দরকারে। ও কথা তোমার এখন শুনে লাভ নেই। দেখলাম ও যখন আর বলবে না তখন আর ওকে খুঁচিয়ে লাভ নেই। তবে এরপর থেকে ব্যোমকেশ বেশ গম্ভীর হয়ে থাকল। দেখলাম খাওয়া দাওয়ার পরও আনমনা হয়ে বসে রইল, হাতে ডাক্তারের দেওয়া সেই বইটি। মুখে কোনো কথা নেই। মাঝে মাঝে কেবল ভ্রুকুটি করে শূন্য দৃষ্টিতে চেয়ে রইল। একবার সে বলল, আচ্ছা অজিত, ন্যাশপাতিকে হিন্দিতে নাশপাতি বলা হয় কেন জানো? তা কি করে বলবো, তুমিই বলো। কি জানি, দেখো কাণ্ড। তবে এটা জানি, তুমি যখন প্রসঙ্গ তুলেছ কোনো না কোনো কারণ আছে। এই ন্যাশপাতি খাইয়েই কি মৃত্যু? আরে না না, এক্ষেত্রে অবশ্য ন্যাশপাতির সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু কিন্তু এই বলে আবার সে চিন্তামগ্ন হল। মুখ এবার পুরোপুরি মৌন। আমি বুঝলাম আজ তাকে আর বেশি ঘাটানো যাবে না, তাই আমিও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম।
পরের দিন রবিবার ছিল বলে একটু বেলা অবধি ঘুমোচ্ছিলাম। অজিত, অজিত, ওঠো, একটা খবর আছে। কি হলো কি? নন্দবাবু গত রাত্রে খুন হয়েছেন। আমি ধর্মড়িয়ে উঠলাম। সে কি, কি বলছো? হ্যাঁ, তিলোত্তমা ফোন করে জানালো নন্দবাবু যে বাড়িতে ভাড়া থাকতেন সে বাড়িতেই খুন হয়েছেন। আমি ওখানেই যাচ্ছি, তুমি কি যাবে সাথে? হ্যাঁ অবশ্যই, আমাকে কয়েক মিনিট সময় দাও, একটু ফ্রেশ হয়ে নেই। নন্দবাবুর বাড়ি হাতিবাগানের একটা পাড়ার ভিতর। মেন রাস্তা থেকে একটা গলি এঁকে বেঁকে চলেছে। সেই আঁকাবাঁকা গলি ধরে কয়েক মিনিট হাঁটার পর বাড়িটার সামনে পৌঁছলাম। বাড়ির সামনে যথারীতি বহু মানুষের ভিড় জমেছে এবং পুলিশ তাদের নিজের কাজে ব্যস্ত। দেখলাম আলাপ না থাকলেও লোকাল থানার অফিসার ব্যোমকেশকে চেনে। ব্যোমকেশ ঘরের ভিতরে গিয়ে ডেড বডি দেখার অনুমতি চাইলে অফিসার আপত্তি করল না। ভিতরে ঢুকে দেখলাম খাটের উপর ডেড বডি পড়ে আছে। ব্যোমকেশ কাছে গিয়ে লাশের উপর হুমড়ি খেয়ে ভালো করে দেখল। বুকের উপর একটা ছুরি বসানো। নন্দবাবুর মুখ হাঁ করে খোলা, জিভটা বাঁ পাশে কাত হয়ে বেরিয়ে রয়েছে। ওনার সেই সবুজ মণিচোরা চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। ব্যোমকেশ পকেট থেকে একটা রুমাল বের করে সেই রুমাল হাতে নিয়ে নন্দবাবুর হাত দুটো চোখের সামনে তুলে ধরল। কি যেন একটা ভালো করে দেখল সে। পুলিশের লোক যারা অটোপসির জন্য নমুনা সংগ্রহ করছিল তাদের একজনের থেকে ব্যোমকেশ একটা আতস কাচ চাইল। তারপর লাশের হাতের মধ্যে ফেলে ভালো করে দেখল। দেখা হলে পরে সে উঠে দাঁড়ালো। তারপর ঘরের চারদিকে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে একবার দেখে নিল। ঘরে একটা মাত্রই আলমারি এবং দেখলাম সেটা হাট করে খোলা। আলমারির ভিতরটা তছনছ করা হয়েছে। কিছুটা দূরে একটা জামা কাপড়ের ব্যাগ পড়ে আছে এবং দেখা যাচ্ছে তার মধ্যে থেকেও জামা কাপড় টেনে হিঁচড়ে বার করা হয়েছে। ডেড বডির পাশেই একটা মানিব্যাগ পড়ে। ব্যোমকেশ রুমাল দিয়ে সেই মানিব্যাগ তুলল, দেখল। আমিও উকি মারলাম। ভিতরে কোনো টাকা পয়সা নেই। খাটের পাশে ছোট্ট একটা টি টেবিলের উপর রয়েছে একটা আধ খাওয়া মদের বোতল, একটা কাঁচের গ্লাস আর একটা জলের জগ। টেবিলের সামনে একটা কাঠের চেয়ার খাটের দিকে মুখ ঘুরিয়ে বসে আছে। ব্যোমকেশের মোটামুটি দেখা হয়ে যাওয়ার পর আমরা বাড়ি থেকে বেরিয়ে আসতে পুলিশকর্তা বললেন, কি বুঝলেন মশাই? মনেটা হচ্ছে চুরি কেস। ভদ্রলোক হয়তো ঘরে বসে ড্রিঙ্ক করছিলেন, সেই সময় হয়তোবা বেশি নেশা হয়ে যাওয়ার পর দরজা খোলা রেখেই ঘুমিয়ে পড়েছিলেন। কারণ দরজা ভেঙে তো কোনো ঢোকার লক্ষণ দেখছি না। চোর সেই সুযোগে ঘরে ঢুকে প্রথমে ছুরি মেরে খুন করে, তারপর ঘরের টাকা পয়সা যা ছিল সব হাতিয়ে পালিয়ে যায়। দেখছেন না, মানি ব্যাগটা পর্যন্ত ছাড়িনি। ব্যোমকেশ বলল, হতে পারে, তবে এটাও তো হওয়া সম্ভব যে খুনি হয়তো ওনার চেনাশোনা। উনি দরজা খুলেই তাকে ভেতরে ঢুকতে দিয়েছিলেন। সেটা তো ভেবে দেখিনি। কিন্তু এই যে সব ছড়ানো ছিটানো রয়েছে যে, সেটা হয়তো পুলিশকে বিভ্রান্ত করার জন্য হতে পারে নাকি? তাছাড়া ওই ছুরিটা, ওটাও ভালো করে দেখবার বস্তু। যাই হোক, আপনাকে বলে যাই, পোস্টমর্টমের রিপোর্ট আসলে পরে যদি দেখেন খুনটা গলা টিপে করা হয়েছে তাহলে অবাক হবে না, আর দয়া করে আমাকে একটু জানাবেন। বলেন কি, গলা টিপে খুন করা হয়েছে? আচ্ছা,
আচ্ছা বেশ, জানাবো। রাস্তায় এসে ব্যোমকেশ বলল, অজিত, উল্টো দিকের বাড়িটায় চলো তো, একটু জিজ্ঞাসাবাদ করা যাক। এ সময় প্রতিবেশী বেশ কাজে আসে। উল্টো দিকের বাড়ির লোকেরা নিজেদের বাড়ির সামনে দাঁড়িয়েই বাকিদের মতোই কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে গলা বাগিয়ে এদিকেই চেয়েছিল। সেই বাড়ির লোকেদের গিয়ে ব্যোমকেশ বেশ কিছু প্রশ্ন করল। এই যেমন, গতরাত্রে তারা কাউকে নন্দলালের বাড়িতে আসতে দেখেছিল কিনা, রাত্রিবেলা ওই বাড়ি থেকে কোনো শব্দ শুনতে পেয়েছিল কিনা, নন্দলালের বাড়িতে আগে বা পরে কারুর যাতায়াত ছিল কিনা, ইত্যাদি ইত্যাদি। তারা বলল, গতরাত্রে কেউ এসেছিল কিনা তারা খেয়াল করেনি এবং কোনো আওয়াজও শুনতে পায়নি। তবে তারা জানালো, নন্দলালের বাড়িতে বিশেষ কারুর যাতায়াত ছিল না বটে, কিন্তু মাঝে মধ্যে এক মহিলা এ বাড়িতে আসা যাওয়া করত। ব্যোমকেশ মহিলার চেহারাপত্রের বিবরণ জানতে চাইলে তারা জানালো, সেভাবে তারা কোনোদিনও খেয়াল করেনি। অন্ধকার হওয়ার পরেই মহিলা আসত এবং যখনই আসত মাথায় ঘোমটা দিয়ে চুপি চুপি ঢুকত এবং চুপি চুপি বেরিয়ে যেত। এই তথ্য সংগ্রহ করার পর আমরা প্রস্থান করলাম। চলো অজিত, এবার একটু বউবাজারে যাওয়া যাক। পথে যেতে যেতে ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, মহিলাটা কে হতে পারে বলে তোমার মনে হয়? কে হতে পারে বলো তো? তিলোত্তমা? উনি তো সেদিন বললেন ওনাদের মধ্যে নাকি বন্ধুত্ব অনেকদিন আগে থেকেই ছিল। উত্তরে কেবল তার গলা থেকে একটা হ্যাঁ সূচক শব্দ বেরোল। অতপর আমরা তিলোত্তমার বাড়ি, কারণ এখন থেকে আর চন্দ্রবাবুর বাড়ি বলা চলে না, তাই সেখানে গিয়ে উপস্থিত হলাম। তবে আজ গিয়ে দেখলাম তিলোত্তমার শরীরের অবস্থা আগের চাইতে আরও খারাপ। ডাক্তার এসেছে তাকে দেখতে। ঘরে তিলোত্তমার দাদাও উপস্থিত। ডাক্তারের দেখা শেষ হলে তিনি ওষুধ আর কিছু পরীক্ষা লিখে দিয়ে চলে গেলেন। লক্ষ্য করলাম তিলোত্তমার মুখে চোখে শোকের একটা ছায়া নেমে পড়েছে। তার উপর ব্যাধিগ্রস্ত হয়ে পড়ায় চেহারা যেন আরও পাংশুটে লাগছে। প্রথম যেদিন দেখেছিলাম সেই মুখের সাথে এই মুখের যেন কোনো মিলই পাওয়া যায় না। ব্যোমকেশ তিলোত্তমাকে জিজ্ঞেস করল, আপনি খবর পেলেন কি করে? পুলিশ দোকানের নাম্বারে ফোন করে জানায়। ও, ব্যোমকেশ বাবু, আপনাকে আর পরামর্শ দিতে হলো না। আচ্ছা তিলোত্তমা, এবার একটা কথা বলুন তো, আপনার কি নন্দবাবুর বাড়িতে যাতায়াত ছিল? এইসব আপনি কি বলছেন? মাফ করবেন, কারণ আছে বলেই জিজ্ঞেস করছি। না, কোনো মতেই না। আর যাবই বা কেন? আমি আপনাকে আগেই বলেছি, আমার তার সাথে বন্ধুত্বের সম্পর্ক ছাড়া আর কোনো দিনই কিছু ছিল না। ছি 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 ছি। তাহলে বলে রাখি, মন খারাপ করবেন না। যা হয়েছে হয়তো ভালোর জন্যই হয়েছে। আপনাকে বলি, নন্দলালের বাড়িতে গোপনে এক মহিলার যাতায়াত ছিল। এ আপনি কি বলছেন? ঠিকই বলছি। এই সময় কাকতালীয়ভাবে কাজের মেয়েটি তিলোত্তমার জন্য জল খাবার নিয়ে ঘরে প্রবেশ করল। ব্যোমকেশ তাকে প্রশ্ন করল, নন্দবাবু তো আপনাকে এ বাড়িতে কাজে লাগিয়েছিল, তাই না? আগে আগে হ্যাঁ। ওনার সাথে আপনার সম্পর্কটা কীরকম? সম্পর্ক বলতে, উনি আমার স্বামীর বন্ধু। ও, তা কিছু না মনে করলে আপনার স্বামীর মৃত্যুর কারণটা জানতে পারি? ওনার টিবি হয়েছিল। ও, তা আপনার স্বামী মারা যাওয়ার পর আপনি অসহায় হয়ে গেছেন দেখে নন্দবাবু আপনাকে এই চাকরিটা দিয়েছিল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তা নন্দবাবুর বাড়িতে কি আপনার যাতায়াত ছিল? আপনি কি বলতে চাইছেন?
না, কিছু বলতে চাইছি না। আপনাদের পুরনো আলাপ, সেই সূত্রে কখনো সখনো, মানে এমনি মাঝে মধ্যে যাতায়াত ছিল কি? না, একদমই না। মাফ করবেন, ওদিকে অনেক কাজ পড়ে আছে। এই বলে মহিলা একটু অস্বস্তি বোধ দেখিয়ে দ্রুত প্রস্থান করলেন। ব্যোমকেশ তিলোত্তমার দাদার দিকে চাইল। তিনিও বললেন, আপনারা বরং কথা বলুন, আমিও আসি, ওইদিকে একটু কাজ আছে। ব্যোমকেশ খানিকক্ষণ দরজার দিকে ভ্রু কুঞ্চিত করে তাকিয়ে রইল। তারপর জল খাবারটার দিকে ঘুরে তাকাল। কি যেন একটা ভাবল। তারপর তিলোত্তমাকে জিজ্ঞেস করল, আপনার খাবার কে দিয়ে যায়? সকালের দিকে কাঞ্চন দিয়ে যায় আর রাতে ভৈরব দেয়। ও, বুঝলাম। এবার যা বলছি মন দিয়ে শুনুন। এবার থেকে আপনার খাবার যেন শুধু ভৈরব দিয়ে যায়। কাঞ্চন যাতে রান্নাঘরে আর প্রবেশ না করে, এমনকি জল, ওষুধ, যাবতীয়। প্রয়োজনে জলটা আপনি নিজে ভরে নিয়ে আসবেন। আশা করি এইটুকু পারবেন। আর ওষুধপত্র নিজের ঘরেই আনিয়ে রাখিয়ে দেবেন। আর হ্যাঁ, কাঞ্চন থাকে কোথায়? কলেজ স্ট্রিটের ওই দিকে কোথাও থাকে। ওর ঠিকানাটা আমায় একটু দেবেন? ঠিকানা নেওয়ার পর ব্যোমকেশ বলল, আমরা তাহলে এখন উঠি। আর যেগুলো বলে গেলাম মাথায় রাখবেন। বাইরে বেরিয়ে পথে চলতে চলতে ব্যোমকেশকে বললাম, এবার কোথায় যাবে? আর কোথাও নয় অজিত, এবার সোজা বাড়ি যাব। বড্ড খিদে পেয়েছে। স্নান খাওয়া করে একটু বিশ্রাম নেব, তারপর ভাবছি। পথে চলতে চলতে আমি একটা গলির দিকে তাকিয়ে ব্যোমকেশকে বললাম, এই ব্যোমকেশ, দেখলে? দেখলাম গলিতে কাঞ্চন আর সনাতনবাবু কথা বলছেন, তাই তো? হ্যাঁ, কথা তো বলতেই পারে। একই বাড়িতে থাকে যখন, তারা তো আর অচেনা নয়, তাই নয় কি? তা পারে, কিন্তু কথা তো বাড়িতেও বলতে পারে। বাড়ি থেকে বেরিয়ে অন্য গলিতে গিয়ে কেন? ও নিজেদের কোনো ব্যাপারে হবে। তুমি আজকাল একটু বেশিই ভাবছ। চলো চলো, প্রচণ্ড খিদে পেয়েছে। ওই দিন বিকেলে আমরা আর কোথাও বেরোলাম না। ব্যোমকেশ বলল, আমাদের আরও একটু অপেক্ষা করতে হবে। কিসের অপেক্ষা সেটা অবশ্যই জানা নেই। সন্ধে করিয়ে রাত হল। দিনটা প্রকৃতির ছন্দে কেটে গেল। কিন্তু পরের দিন সকালবেলা আবার ঘণ্টি বাজল। ঘুম ভাঙল সেই আওয়াজেই। ব্যোমকেশবাবু, আপনি ঠিকই বলেছিলেন। পোস্টমর্টমের রিপোর্ট যদিও এখনো আসেনি, কিন্তু জানা গেছে গলা টিপেই শ্বাসরোধ করে খুন করা হয়েছে। শুনুন, আপনি কয়েকজন কনস্টেবল নিয়ে তৈরি থাকুন, আর একজন মহিলা কনস্টেবলও রাখবেন। আমরা এক্ষুনি আসছি। থানা থেকে? হ্যাঁ, চলো বেরিয়ে পড়া যাক। রহস্য উন্মোচনের সময় এসেছে। এরপর আমরা প্রথমে থানায় গেলাম। তারপর পুলিশের জিপে চেপে আমরা কাঞ্চনের বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। সঙ্গে রইলেন থানার বড়বাবু আর জনা পাঁচেক কনস্টেবল এবং একজন মহিলা কনস্টেবল। কিন্তু এ কি কাণ্ড! কাঞ্চনের বাড়ি পৌঁছে আরও এক বিভৎস পরিস্থিতির সম্মুখীন হলাম। দেখলাম মেঝের উপর কাঞ্চন বিভৎসভাবে পড়ে, চোখ দুটো খোলা, শরীর নিথর, মুখ দিয়ে সাদা গেঁজলা এক পাশ দিয়ে গড়িয়ে পড়ছে। বাচ্চা মেয়েটা মায়ের পাশে বসে দুহাত দিয়ে শরীরটাকে নেড়ে চেড়ে মা মা বলে কেঁদে চলেছে। পাশে একটা টেবিল, এবং টেবিলের উপর রাখা একটা আধ পেয়ালা চা। ব্যোমকেশ বলল, এটা হবে আশা করিনি। ময়না তদন্তের জন্য লোকজনদের ডেকে পাঠান। বড়বাবু তাই করলেন। ব্যোমকেশ দেখলাম বাচ্চা মেয়েটিকে কোলে তুলে নিয়ে
তাকে সান্ত্বনা দিতে দিতে বাইরে চলে গেল। এরপর ময়না তদন্তের লোকজন এলো এবং ভারপ্রাপ্ত ব্যক্তিরা সাথে সাথে নিজেদের কর্তব্য অনুযায়ী কাজ শুরু করে দিল। এর খানিক বাদে ব্যোমকেশ বাচ্চা মেয়েটিকে কোলে করে নিয়ে ফিরে আসলো। দুজন কনস্টেবলকে সাথে নিয়ে আপনি আমার সাথে চলুন, বাকিরা এখানেই থাক। পর্দা সরিয়ে ব্যোমকেশ বলল, ভিতরে আসতে পারি? তিলোত্তমা বলল, হ্যাঁ হ্যাঁ, আসুন না। কি ব্যাপার এই সময়? বলছি, আপনার দাদাকে দেখছি না, বাড়িতে আছে তো? হ্যাঁ, উপরে আছে সম্ভবত। ভৈরবকে একটু বলুন তো ডেকে আনতে। ভৈরব, ভৈরব, ভৈরব আসলো। শোনো, দাদাকে একটু ডেকে নিয়ে আসো তো। ভৈরব চলে গেল। খানিক বাদে তিলোত্তমার দাদা ঘরে ঢুকল। ব্যোমকেশ বলল, তিলোত্তমা, একটা বাজে খবর আছে। আপনাদের সেই কাজের মেয়েটি, তাকে বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। হ্যাঁ, সে কি? কি বলছেন? কখন? সম্ভবত সকালের দিকে। তার বাড়ি হয়ে আসছি আমরা। সনাতনবাবু, কি অবস্থা বলুন তো। কালকে যখন আপনাদের সামনে আমি কাঞ্চনকে জিজ্ঞেস করছিলাম নন্দবাবুর সাথে তার কি সম্পর্ক, তার বাড়িতে তার যাতায়াত আছে কিনা, আমার না কেমন যেন কালকেই একটা সন্দেহ হচ্ছিল। এরপর নন্দবাবু বললেন, ও, বুঝেছি। তার মানে কাঞ্চনেরই নন্দবাবুর বাড়িতে যাতায়াত ছিল। নন্দবাবুকে কি তাহলে সেই খুন করেছে? আপনি তদন্ত করলে সে ধরা পড়ে যাবে। সেই ভয়েতেই তাহলে সে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। বিষ খেয়ে আত্মহত্যা করেছে এ কথা তো আমি বলিনি। আপনি জানলেন কি করে? সনাতনবাবু বলে উঠলেন, হ্যাঁ, না, মানে আমার মনে হলো বিষ খেয়েই হয়তো আত্মহত্যা করেছে হবে। ও, যাই হোক, এই গরমেও দেখছি আপনি ফুলহাতা পাঞ্জাবি পরে আছেন, তাও আবার যখন বাড়িতেই আছেন। আপনার গরম লাগছে না? সনাতনবাবুর চোখে মুখে পরিষ্কার একটা আতঙ্কের ছাপ। ব্যোমকেশ উঠে তার পাশে গিয়ে দাঁড়ালো এবং তারপর এক টান দিয়ে পাঞ্জাবির দুটো হাতা উপরের দিকে টেনে তুলল। সনাতনবাবুর দু হাতের দুটো বাহুতে ব্যান্ডেজ বাঁধা। এ কি, আপনার হাতে ব্যান্ডেজ কেন? কি হয়েছে? সনাতনবাবু থতমত খেয়ে উঠলেন। কি বলবেন ঠিক ভেবে উঠতে পারলেন না। এটা তো এটা তো এটা তো ওই, আমি বলি কি হয়েছে। এই হাতে নন্দবাবুর আঁচড় লেগেছে। কি ঠিক বলেছি? আপনি কি বলছেন? মিথ্যে কথা, মিথ্যে কথা। আপনি কি সব যাতা বলছেন? যাতা বলছি? তাহলে অজিত, যাও তো ওনাদের ডেকে নিয়ে আসো। আমি বাইরে গিয়ে পুলিশকে ডেকে নিয়ে আসলাম। পুলিশের সাথে কাঞ্চনের মেয়েও ঘরে প্রবেশ করল। খুকু, এবার বলো তো, কাল তোমাদের বাড়িতে যেই কাকু গেছিল সে কি এখানে আছে? বাচ্চা মেয়েটি আঙুল তুলে পরিষ্কার সনাতনবাবুর দিকে দেখিয়ে দিল। আপনার কি কিছু বলার আছে সনাতনবাবু? নন্দবাবুর পোস্টমর্টমের রিপোর্ট এখনো আসেনি। আমার বিশ্বাস পোস্টমর্টমের রিপোর্ট আসলে পরে সেখানে খুনির আঙুলের ছাপ পাওয়া যাবে। সেই আঙুলের ছাপের সাথে আপনার আঙুলের ছাপ মেলালে পরে আশা করি তখন আপনার আর কিছু বলার থাকবে না। আর যদি আমি ধরেও নিই আপনি হাতে দস্তানা বা ওই জাতীয় কিছু পরে কাজটি করেছেন, তাহলে আপনার রক্তের গ্রুপটা আমাদের একটু মিলিয়ে দেখতে হবে। নন্দবাবুর হাতে যেই রক্ত পাওয়া গেছে
সেই গ্রুপের সাথে আপনার রক্তের গ্রুপ মেলে কিনা। আর এছাড়াও আমি পুলিশকে বলবো একটু আপনার ঘরটা তল্লাশি করে দেখতে। জানতো ওনার ঘরটা একবার তল্লাশি করে দেখুন। আমার বিশ্বাস ওখানে একটা ছোট্ট শিশি পাবেন, যার মধ্যে সাদা নুনের মতো কিছু বস্তু পাওয়া যাবে। দেখুন তো পান কিনা। আর হ্যাঁ, ওনার টেবিলের দেরাজটা, সেটা খুললে পরে একটা এফেক্ট অ্যান্ড সাইড এফেক্ট অফ কেমিক্যাল কম্পাউন্ড নামের বিলেতি পত্রিকা পাওয়া যাবে। ওটাও নিয়ে আসবেন ফর সার্কামস্ট্যান্সুয়াল এভিডেন্স। ভৈরব পুলিশ কনস্টেবলদের সনাতনবাবুর ঘরে নিয়ে গেল। কিছুক্ষণ পর পুলিশ তল্লাশি চালিয়ে নিচে নেমে এলো। ব্যোমকেশের কথা অনুযায়ী সত্যি তারা একটা ছোট শিশি পেয়েছে এবং ভিতরে সাদা নুনের মতো কিছু দেখা যাচ্ছে। কিছু বলবেন সনাতনবাবু? তিলোত্তমা বলল, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তিলোত্তমা, আপনি ঠিকই ধরেছিলেন, চন্দ্রবাবুর রোগই আপনার হয়েছে, তবে ছোঁয়াচে নয়। ব্যোমকেশ সনাতনবাবুর দিকে ফিরে বলল, এতদিন কাঞ্চনকে দিয়ে এ কাজ করিয়েছিলেন, এবার নিজে হাতে বোনকে বিষ খাওয়াতেন, তাই তো সনাতনবাবু? ক্রোধের গলায় এবার কথা বলে উঠলেন সনাতনবাবু। বোন, বোন, যেই বোনের জন্য এত কিছু করলাম, সেই বোন, কি বলবো ব্যোমকেশ বাবু, আপনি তো বোধহয় সবটাই ধরে ফেলেছেন। চিত হয়ে থুতু ফেললে থুতুটা নিজের বুকেই পড়ে, জানেন তো ব্যোমকেশ বাবু। নিয়ে যান ওনাকে। ব্যোমকেশ পুলিশ কর্তাকে বলল কথাটা। দাদা আমাকে বিষ খাওয়াতে চেয়েছে? জড়ানো গলায় বলল তিলোত্তমা। কেন? সম্পত্তির লোভে? এ খেয়াল তার পরের দিকে হয়েছে। প্রথম কারণটা ছিল রাগ। রাগ? কিসের রাগ? ব্যোমকেশ শব্দহীন একটা নাতি দীর্ঘ শ্বাস ছেড়ে কিছুটা ইতস্তত করেই বলল, উনি আপনার আর চন্দ্রবাবুর সম্পর্কটা মেনে নিতে পারেননি। কথাটা শুনে তিলোত্তমা বিস্ময় ভরে চোখ বড় বড় করে ব্যোমকেশের দিকে তাকালো। তারপর নিচের ভাঁজ করা হাঁটু দুটোকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠল। ব্যোমকেশ বলল, হ্যাঁ, উনি সবটাই জেনে গেছিলেন, তবে বলবো এ বিষয়ে আপনি নিজেকে অপরাধী বলে মনে করবেন না। আমি জানি প্রচুর সইতে হয়েছে আপনাকে। প্রথমে আপনার স্বামী, তারপর তার বন্ধুবান্ধব, তারপর চন্দ্রবাবু, পুরোটাই। অনেক অনেক সহ্য করতে হয়েছে আপনাকে। তিলোত্তমা আবার অবাক হয়ে ব্যোমকেশের মুখের দিকে তাকালো। শুধু দুঃখ এই যে যাদের কথা ভেবে আপনি এত কিছু সহ্য করলেন, তারাই আপনাকে বুঝল না। আমি এসব শুনে বোকার মতো হাঁ করে ব্যোমকেশের দিকে চেয়ে রইলাম। তিলোত্তমা এবার বালিশের উপর হুমড়ি খেয়ে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল। ব্যোমকেশ বলল, এবার আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। এখন আপনি বিশ্রাম নিন। প্রথমে সুস্থ হয়ে উঠুন, তারপর যদি কোনোদিন পুরো ঘটনা শুনতে চান
আমার নম্বর তো রইলই। চলো অজিত। কোনো এক অজ্ঞাত কারণে মনটা ভীষণ খারাপ হয়েছিল। ওইদিকে মনের ভিতর একটা চাপা কৌতূহলও ছিল। তাই ভাবলাম এসব ঝেড়ে ফেলে কাহিনীর দিকে মনোনিবেশ করাই ভালো। কৌতূহল আর দমন করে রাখতে পারলাম না। সন্ধ্যের চা পান করতে করতে বললাম, দেখো, মোটামুটি প্রায় অনেকখানিই বুঝেছি, কিন্তু এবার একটু খোলসা করে বলো তো। কি জানতে চাও বলো। সবটাই, প্রথম থেকে শেষ অবধি। তা তুমি আর না শুনে ছাড়বে? আচ্ছা বেশ, তাহলে বলি শোনো। চন্দ্রবাবু উইল করবে বলে আমাদের সেদিন ডেকে পাঠালো, তাই তো? তিনি তিলোত্তমার সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন। সে সময় একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছিলাম, তুমিও হয়তো দেখে থাকবে। চন্দ্রবাবু তিলোত্তমাকে মেয়ে বলায় তিনি যেন কেমন একটা অস্বস্তি বোধ করছিলেন। ওনার নিজের বলতেও কেমন একটা সংকোচ হচ্ছিল। যদিও সেই সময় ব্যাপারটা অতটা গুরুত্ব দেইনি, তখন গুরুত্ব দেওয়ার কথাও নয়। এরপর কাঞ্চন আসলো। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এটা তো নিশ্চয়ই জেনেই গেছো, কাঞ্চন আর নন্দলালের মধ্যে একটা সম্পর্ক ছিল। নন্দলাল উইলের ব্যাপারটা প্রথম থেকেই জানত। এবার কথা হচ্ছে, যদি নন্দলাল আর কাঞ্চনের মধ্যে সম্পর্ক থেকেই থাকে, তাহলে কাঞ্চনের সে বিষয়ে জানা উচিত। তবুও কাঞ্চন আড়ি পাততে আসলো কেন? হ্যাঁ, উনি সেদিন আড়ি পাততেই এসেছিলেন। তাই চন্দ্রবাবু তাকে দেখে রেগে যায়। আচ্ছা, চন্দ্রবাবু তাকে দেখে রেগেও বা গেলেন কেন, সে কথায় পরে আসছি। পাশাপাশি কথাও বলে রাখি, প্রথম দিকে কিন্তু এসব কিছুই ভাবিনি। এর কিছুদিন কেটে যাওয়ার পর চন্দ্রবাবু মারা গেলেন। কেমন? চন্দ্রবাবুর আশঙ্কা ঠিকই ছিল। ওনার ভ্রাতুষ্পুত্রটি ওনার মৃত্যু হতে না হতেই এসে উপস্থিত হলো। চন্দ্রবাবু ঠিকই বলেছিলেন, বদ ছেলেই বটে। তার উপর তার সাথে কথা বলে বোঝা গেল যথেষ্ট খাগু। তিলোত্তমাকে সে সন্দেহ করে। কি বিষয়? তিলোত্তমা তার কাকাবাবুর মাথায় হাত বুলিয়ে সব সম্পত্তি লিখিয়ে নিয়েছে, তারপর ওনাকে খুন করেছে। এখানেই আমার প্রথম খটকা লাগে। ঘাড়ের খটকা নয়, মনের খটকা। অর্থাৎ এখান থেকেই আমার মনে সন্দেহের দানা বাঁধতে শুরু করল। সেদিন ডাক্তার অসীমের চেম্বারে গেলাম এবং গিয়ে জানতে পারলাম ইচ্ছাকৃতভাবে হৃদরোগের সৃষ্টি করা সম্ভব। তিনি আমাকে ইংরেজি পত্রিকাটা দিলেন। সে রাত্রে ওই বইটা পড়ার পর আমার মনের সন্দেহটা আরও প্রবলভাবে বেড়ে গেল। পটাশিয়াম সাইনেটের ব্যাপারে আমরা সবাই মোটামুটি জানি, কিন্তু সেটা দেখতে কেমন হয় সেটা আমার জানা ছিল না। সেদিন প্রথম জানলাম পটাশিয়াম সাইনাইড দু রকমের হয়। একটা সলিড, যেটা দেখতে সাদা নুনের মতো, আর একটা হয় লিকুইড, যেটা নর্মাল জলের মতো। জানলে খুব অবাক হবে অজিত, পটাশিয়াম সাইনাইড কিন্তু খুব বিষাক্ত এবং মারাত্মক। কিন্তু তা সত্ত্বেও এটা অনেক ভালো কাজেও ব্যবহার হয়, যেমন সোনার কাজে, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, আরও অনেক ক্ষেত্রেই। সুতরাং কেউ যদি চেষ্টা করে তাহলে এটা জোগাড় করা যায়, বিশেষ করে যাদের সোনার কারবার আছে। এই অবধি পরিষ্কার? এর পরের দিন আমরা বারাসাত থানায় গেলাম। সেখানে গিয়ে জানলাম নিয়োগীর মৃত্যু কিভাবে হয়েছে। পুলিশ বলল বাড়িতে কেউ ছিল না, কাউকে আসতেও দেখা যায়নি। সেদিন সকালে নিয়োগীকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে আমরা ভাড়া বাড়িতে গিয়ে জানলাম তিলোত্তমা আর পরমেশের দাম্পত্য জীবন ভালো ছিল না। ঝগড়া অশান্তি প্রায় দিনই লেগে থাকত। সন্ধেবেলা করে পরমেশ কিছু বন্ধুবান্ধবদের প্রায় দিনই বাড়িতে নিয়ে আসত। বাড়িওয়ালা আরও বলল
তিলোত্তমার দাদা একদিন এসে নিয়োগীর সাথে ঝামেলা করে, সাথে বলে যায় তার একটা ব্যবস্থা করছে। এরপর একদিন সে তিলোত্তমাকে সাথে করে নিয়ে চলে যায় এবং তারপরের দিনই সকালে চায়ের সাথে বিষ মিশিয়ে নিয়োগী আত্মহত্যা করে। একটা অসভ্য নোংরা প্রকৃতির মাতাল লোক, যার কিনা লজ্জা, বিবেক, মান সম্মান বলে কিছুই নেই, সেই লোকটা শুধু বউ চলে যাওয়ার কারণে আত্মহত্যা করবে, এ কথা বিশ্বাস হয় না। অতএব নিয়োগী যদি আত্মহত্যা নাই করে তাহলে তাকে খুন করা হয়েছে। কিন্তু খুনটা কে করেছে? সেই সময় স্বাভাবিকভাবে আমারও প্রথম সন্দেহটা তিলোত্তমার উপরেই গিয়ে পড়ে। কিন্তু তারপর ভেবে পাচ্ছিলাম না তদন্তে কিভাবে এগোবো। ঠিক তখনই তিলোত্তমা নিজেই আমাদের ডেকে পাঠালেন। গিয়ে জানতে পারলাম ম্যানেজার তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে এবং তিনি আমার কাছে জানতে চাইছেন কি করা উচিত। তার জন্য পরামর্শ চাইছেন। আবার সন্দেহ হলো, তিলোত্তমা আর ম্যানেজার মিলে কি তাহলে এ কাজ করেছে? আর তারা বিয়ে করলে আমার সন্দেহ যাতে তাদের উপর গিয়ে না পড়ে, তার জন্য কি আমার কাছে আগ বাড়িয়ে জানতে চাইছে? কিন্তু তারপর ভাবলাম, সে তো জানেও না যে আমি তাকে সন্দেহ করছি, তাহলে কি হতে পারে? তার উপর দেখলাম সে অসুস্থ এবং তিলোত্তমা নিজেই বলল চন্দ্রবাবুর রোগের লক্ষণ যা ছিল তারও সেই রকমই রোগের লক্ষণ। তখন ভাবলাম, উনি যদি জানতেন যে চন্দ্রবাবুকে খুন করা হয়েছে, অথবা উনি যদি নিজেই এর মধ্যে জড়িত থাকতেন, উনি ভুল করেও এ কথা বলতেন না। তাহলে কে হতে পারে? সেই সময় আরেকটা কথা মাথায় আসলো। মনে পড়ল তিলোত্তমার দাদা নিয়োগীকে বলেছিল তার একটা ব্যবস্থা করছে। তার প্রবৃত্তিটা কিরকম সেটাও একবার দেখা দরকার। সনাতন বাবুর সাথে আমরা আলাপ করতে গেলাম আর তাকে চায়ের ছুতোয় নিচে পাঠিয়ে ঘরে একটা ছোট্ট অনুসন্ধান চালালাম। আমরা সেদিন কি দেখেছিলাম? ডাক্তারের দেওয়া সেই বিলেতি পত্রিকাটা। এবার আমার সন্দেহ করল তিলোত্তমার থেকে তিলোত্তমার দাদার দিকে। এরপর তোমার মনে আছে, বেরিয়ে আসার সময় তোমাকে বাইরে দাঁড় করিয়ে আমি ভিতরে গেলাম। অজিত, সে সময় তোমাকে বলিনি, কিন্তু জানো গিয়ে সেদিন কি কি জানতে পেরেছিলাম? শুনে সত্যি অবাক হয়ে যাবে। মনটা একটু খারাপ হলেও আশ্চর্য হব না। বেরিয়ে আসার সময় দেখলাম ভৈরব রান্নাঘরে একা রয়েছে। ফিরে আমি তার কাছেই গেলাম। গিয়ে প্রথমে তিলোত্তমার ব্যাপারে জিজ্ঞেস করলাম। বলল, দিদিমণি খুবই ভালো লোক, তার মতো মেয়েই হয় না, খুব শান্ত প্রকৃতির, নম্র, ভদ্র, ইত্যাদি ইত্যাদি। ও, আরেকটা কথা বলে রাখি, জানো একসময় আমার এটাও মনে হয়েছিল যে চন্দ্রবাবু তিলোত্তমার উপর এত সদয় কেন যে তাকে সব সম্পত্তি লিখে দিল, আর তার দাদাকে চাকরের মতোই বা কেন রেখে দিল হাই ফরমাস খাটানোর জন্য। যদিও এটা হতে পারে যে সে তাকে মেয়ের মতোই ভালোবাসে, কিন্তু তাও ওই যে মনে খটকা। যাই হোক, এরপর ভৈরবকে জিজ্ঞেস করলাম তার কর্তা কেমন ছিল। সে বলল ওনার ব্যাপারে সে কিছু বলতে পারবে না। উনি ছিলেন মনিব, সে একটা চাকর। মনিবের ব্যাপারে ভালো মন্দ বলা তার মুখে মানায় না, অর্থাৎ একটু হয়তো সংকোচই করছিল। এরপর আমি যখন তাকে আশ্বাস দিয়ে বললাম যে তিনি এখন গত হয়েছেন, তার ব্যাপারে ভালো মন্দ বললে এখন আর তার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, তখন গিয়ে সে মুখ খুলল। বলল, বাবুর স্বভাব ভালো ছিল না, মহিলাদের উপর তার কুনজর ছিল।
এরপর অজিত একটা বিশ্রী সত্য উঠে আসলো। ভৈরব বলল, তিলোত্তমা তার শালীর মেয়ে বটে, কিন্তু বাবু তাকে মোটেও মেয়ের নজরে দেখত না। তার সঙ্গে ওনার অন্য সম্পর্ক। বাবু তার অসহায়তার সুযোগ নিত। আরও অনেক কিছুই বলল, বুঝলে, সেগুলো আর উল্লেখ করলাম না। বাকিটা তুমি নিজের মতো করে বুঝে নাও। এরপর ভৈরবকে সনাতন বাবুর ব্যাপারে জিজ্ঞেস করলাম। বলল, এমনিতে সে খারাপ নয়, ভালো মানুষ। তবে শেষের দিকে সনাতনবাবু চন্দ্রবাবুকে খুব একটা সহ্য করতে পারত না। কোনো কথা কাটাকাটি কিন্তু করেনি, তবে কথা বলার বিশেষ একটা ইচ্ছাও প্রকাশ করত না। খানিকটা এড়িয়ে এড়িয়ে চলত। তার বোনের সাথেও সে খুব একটা কথা বলতো না। এরপর তাকে জিজ্ঞেস করলাম কাঞ্চনের ব্যাপারে। জিজ্ঞেস করলাম কাঞ্চন কেমন মেয়ে। শুনে ভৈরব যেন একটু তেলে বেগুনে জ্বলে উঠল। বলল, খুবই খারাপ, তার সাথেও খারাপ ব্যবহার করে। ভৈরব আরও বলল, তিলোত্তমা এই বাড়িতে আসার আগে চন্দ্রবাবুর সাথে তার বেশ দহরম মহরম ছিল। তিলোত্তমার আগমনের আগে কাঞ্চন এ বাড়িতেই থাকত। যে ঘরে এখন তিলোত্তমা থাকে সেই ঘরে। তিলোত্তমা আসার পর প্রথম প্রথম তিলোত্তমা 3 তলার ঘরে থাকত। এরপর বাবু একদিন কাঞ্চনকে বলল রাতে তার আর থাকার দরকার নেই, সুবিধা অসুবিধা হলে পর তিলোত্তমাই তার দেখভাল করবে। এই বলে চন্দ্রবাবু তিলোত্তমার থাকার ব্যবস্থা করে দিল তারই পাশের ঘরে। এখানে বলি, চন্দ্রবাবু হয়তো জানত যে কাঞ্চনের তার সম্পত্তির উপর নজর আছে। হয়তো সেরকম দুর্বল অবস্থায় কোনোদিন কথায় কথায় বলেও বসেছে। চন্দ্রবাবুও সে সময় কাবু হয়ে তাকে সম্পত্তি দিয়ে যাওয়ার কথা বলে, মানে বলে বসেছে আর কি। কিন্তু পরে তিলোত্তমা এসে যাওয়ায় চন্দ্রবাবু পাল্টি খেয়ে যায়। তিনি চাননি উইলের ব্যাপারে অন্তত কাঞ্চন জানতে পারুক। এই জন্যই সেদিন উইলের ব্যাপারে কথা বলার সময় কাঞ্চন যখন উপরে উঠে আসে তাকে দেখে সে রেগে যায়। এই অবধি তাহলে পরিষ্কার, তাই তো? আচ্ছা, এবার আমরা সরাসরি চলে আসি নন্দবাবুর খুনের ঘটনায়। নন্দবাবুর লাশটা কি অবস্থায় ছিল মনে আছে? চোখ দুটো দেখে মনে হচ্ছিল যেন ঠিকরে বেরিয়ে আসবে, জিভ বাইরে বেরোনো। সাধারণত গলার উপর চাপ পড়লে পরে ওভাবে মৃত্যু হয়। বুকে বসানো ছুরিটা ছিল পুলিশকে বিভ্রান্ত করার জন্য। খুনি যেই হোক, সে প্রথমে অত কিছু না ভেবে গলা টিপে মেরে বসে। পরে তার মাথায় আসে আঙ্গুলের ছাপের ব্যাপারটা। এরপর সে কি করবে বুঝে পায় না। ভাবে যদি একটা ছুরি সে বুকের ওপর বসিয়ে দেয় তাহলে সবাই মনে করবে ছুরি মেরেই মারা হয়েছে, গলায় আর পরীক্ষা করতে যাবে না। কিন্তু ওরকমটা হয় না, সেটা খুনি জানত না। এ বিষয়ে অতটা জ্ঞান না থাকার জন্যই সে হয়তো এরকম করেছিল। তার উপর আবার ওই ছুরিটা ছিল একটা ফল কাটার ছুরি। খুনি ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড করে বোঝাতে চেয়েছিল যে চোর চুরি করতে এসে খুনটা করেছে। কিন্তু চোর যদি চুরি করতে আসে তাহলে সে আর ফল কাটার ছুরি নিয়ে আসবে না। চোর বা ছিনতাইকারীরা সাধারণত সেসব ছুরি ব্যবহার করে যেগুলোকে ভাঁজ করা যায়। ছুরি ভাঁজ করা থাকলে পকেটে লুকিয়ে রাখতে সুবিধা হয়, এই জন্য। এরপর আমি নন্দবাবুর হাতে নখগুলোকে পরীক্ষা করে দেখলাম। একটা লম্বা চওড়া ব্যক্তি যতই মদ খেয়ে থাকুক না কেন, কেউ গলা টিপে শ্বাসরোধ করে মারতে গেলে পরে প্রাণের দায়ে সে বাধা দিতে বাধ্য। এরকম বহু ক্ষেত্রেই দেখা যায়। মৃত ব্যক্তির হাতের নখে অনেক সময় খুনির চামড়া উঠে আসে, কোনো কোনো ক্ষেত্রে রক্তের দাগও পাওয়া যায়। গলা টিপে খুন করা হয়েছে কিনা সেটা নির্ভুল হওয়ার জন্যই আমি দেখতে গেলাম, আর ওটাই খুঁজছিলাম।
আতস কাঁচ দিয়ে কি দেখলাম জানো? আঙুলে চামড়া আর রক্ত তো ছিলই, সাথে নন্দবাবুর হাতের দুটো নখের উপর ইঞ্চি খানেক লম্বা মানুষের লোম। স্ত্রী মানুষের হাতে অত বড় লোম হয় না। অর্থাৎ বুঝলাম খুনি একজন পুরুষ। এরপর প্রতিবেশী আমাদের জানালো যে এই বাড়িতে একটা স্ত্রী মানুষের যাতায়াত আছে। তখন আবার সন্দেহ ঘুরে গেল তিলোত্তমার উপর। প্রথমে ভেবেছিলাম তিলোত্তমার সাথে নন্দবাবু যুক্ত, তাহলে এবারের পুরুষটাকে। এরপর আমরা ওই বাড়িতে গেলাম, কিন্তু গিয়ে দেখলাম তিলোত্তমা সত্যিই অসুস্থ এবং তার অবস্থা এবার আগের থেকেও খারাপ। আরেকটা কথা অনুমান করলাম যে চন্দ্রবাবু থাকাকালীন তিলোত্তমার অন্তত লুকিয়ে লুকিয়ে কারুর সাথে সময় কাটাতে যাওয়া সম্ভব ছিল না। লোকটা তাকে খুবই চোখে চোখে রাখত। আর চন্দ্রবাবুর মৃত্যুর পর থেকেই সে নিজেই অসুস্থ হয়ে পড়েছে। এটা সম্ভব হতে পারে না। তবে কি হতে পারে? আবার আমার সন্দেহ ঘুরে গেল দ্বিতীয় ঠিকানায়, অর্থাৎ সনাতনবাবুর দিকে। তবে ওই মহিলাটা কে হতে পারে সেটা বুঝতে আর বাকি রইল না। আরেকজন ঠিক সেই সময় ঘরে ঢুকল, কাঞ্চন। কাঞ্চন আর ম্যানেজারের মধ্যে একটা সম্পর্ক ছিল, এ ব্যাপারে জানতাম। জিজ্ঞেস করলাম যে তাদের মধ্যে সম্পর্ক কীরকম। সে বলল তার স্বামীর বন্ধু। অনুমান করলাম নন্দবাবু শুধু তার স্বামীরই বন্ধু ছিল না, সম্ভবত সে ছিল তার গোপন প্রেমিক। এরপর মনে মনে দুয়ে দুয়ে চার করতে করতে ফিরছিলাম। সে সময় রাস্তায় কি দেখলাম? সনাতনবাবু আর কাঞ্চন দুজনে মিলে একটা গলিতে কথা বলছে। তোমাকে চিন্তার বিষয় নয় বলেছিলাম ঠিকই, কিন্তু নিজে মোটেও তা ভাবিনি। বাড়ি ফিরে ভালো করে চিন্তা করতে বসলাম। ম্যানেজারবাবু চন্দ্রবাবুর স্বভাব চরিত্র সম্পর্কে গোড়া থেকেই হয়তো জানত। সে মনে মনে ছক কষতে বসল কিভাবে পুরো সম্পত্তি হাতানো যায়। অনুমান করি সেই সময় হয়তো কাঞ্চনের স্বামী মারা যায় এবং নন্দবাবুর মাথায় চলে আসলো কি করতে হবে। নন্দলাল কাঞ্চনের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করল। স্বামী মারা যাওয়ার পর কাঞ্চন আর তার মেয়ের ভবিষ্যৎ বলে তেমন কিছু ছিল না, তাই নিজেদের ভবিষ্যৎ ঠিক করার জন্য কাঞ্চনও রাজি হয়ে গেল। সে কামিনী হয়ে চন্দ্রবাবুকে বশ করল, কিন্তু যখন দেখল তিলোত্তমার আগমন হয়েছে তখন দুজনেরই প্ল্যান ভেস্তে গেল। এরপর কি করা যায়? এরপর যে যার নিজের মতো পরিকল্পনা করতে শুরু করলো। তারা দলও পাল্টে নিল। ম্যানেজার ভাবল সে সরাসরি যদি তিলোত্তমাকে বশ করতে পারে তাহলে কাঞ্চনের আর কোনো প্রয়োজন নেই। কিন্তু কিভাবে? নন্দলাল লোকটা যেমনই হোক, খুন করার অভিপ্রায় তার ছিল না, অথবা বলা যায় তার সাহসও ছিল না। কিন্তু যখন চন্দ্রবাবু মারা গেলেন, নন্দবাবু দেখলেন এবার রাস্তা একেবারেই পরিষ্কার। কিন্তু এদিকে যে কাঞ্চন আরও বড় পরিকল্পনা করে বসে রয়েছে সেটা তার জানাও ছিল না। কাঞ্চন অনেক আগে থেকেই সনাতনবাবুকে হাত করে বসেছিল। কিভাবে বশ করেছে সেটা নিশ্চয়ই বলতে হবে না। মেয়েরা পুরুষদের যেভাবে সহজে বশ করে সেভাবেই। সনাতনবাবু তার বোনকে সত্যিই ভালোবাসত এবং সে তার নিজের কাজকর্ম নিয়েই থাকত। কাঞ্চন ঠিক করল সনাতনের মনটা বিষিয়ে দিতে হবে। কিভাবে? চন্দ্রবাবু আর তিলোত্তমার সম্পর্কটা কাঞ্চন প্রথম থেকেই বুঝে গেছিল, কারণ সে যে নিজেও সেই রাস্তা পার হয়ে এসেছে। আমার অনুমান কোনো না কোনোভাবে কাঞ্চন ব্যাপারটা সনাতনকে বলে। হয়তো সনাতনের প্রথমে বিশ্বাস হয় না, যখন দেখে সে বিশ্বাস করছে না তখন কাঞ্চন তাকে হাতে নাতে প্রমাণ করে দেয়। এবার সেটা কিভাবে করেছিল আমার জানা নেই। সুতরাং সনাতনের মনটা চন্দ্রবাবুর উপর পুরোপুরি বিষিয়ে ওঠে। সনাতন প্রথমেই একটা খুন করেছিল। এসব জানার পর তার
আবার খুনের প্রবৃত্তিটা সজাগ হয়। সনাতন KCN অর্থাৎ পটাশিয়াম সাইনাইডের ব্যাপারে আগে থেকেই জানত। সাথে এটাও জানতো যে সেটাকে খুব সামান্য পরিমাণে অল্প অল্প করে কাউকে খাওয়ালে পরে সেই ব্যক্তির মৃত্যু খুব ধীরে ধীরে হয়, এবং মৃত্যুর লক্ষণ কি কি হয় সেটাও তার জানা ছিল। এখানে তোমাকে বলে রাখি অজিত, অনেকে মনে করে পটাশিয়াম সাইনাইড খেলে পরেই হয়তো মানুষ মারা যায়, কিন্তু জানো কি না জানি না, পৃথিবীতে এরকম অনেক ফল আছে যার মধ্যে খুবই মৃদু মাত্রায় পটাশিয়াম সাইনাইড থাকে, যেগুলো খেলে মানুষ মরে না। যেমন সেদিন ন্যাশপাতির কথা বলেছিলাম না, ওর মধ্যে থাকে, আপেলের দানার মধ্যে থাকে, কিছু বাদামের মধ্যে থাকে, আরও অনেক কিছুর মধ্যে, সেগুলো বললাম না। যাই হোক, প্রসঙ্গে ফিরে আসি। সনাতন কাঞ্চনকে বলল তাকে কি কি করতে হবে। কাঞ্চন সেই অনুযায়ী প্রতিদিন নিয়ম করে চন্দ্রবাবুকে খুব সামান্য, ধরো একটা সূঁচের মধ্যে তোলা এতটুকু পটাশিয়াম সাইনাইড খাইয়ে দিতে থাকলো। চন্দ্রবাবুর মৃত্যু হলে সম্পত্তি তিলোত্তমার নামে হলো। ইতিমধ্যে কাঞ্চনের আরও একটা পরিকল্পনা করা হয়ে গেছে। সে সনাতনকে আবার বোঝালো তিলোত্তমা থাকলে পরে তারা কিছুই পাবে না। কাঞ্চন আগে থেকেই বুঝে গেছিল নন্দলালের মনোভাবটা কি, সেটাও সে সনাতনকে জানালো। কিন্তু সনাতন নিজের বোনকে মারবে কি করে? কাঞ্চন নানানভাবে সনাতনের মনটা তিলোত্তমার বিরুদ্ধে বিষিয়ে দিতে থাকলো। একটা অদ্ভুত ব্যাপার কি জানো, যে কোনো পুরুষই কোনো মহিলার সাথে যেটাই করুক না কেন, সেটাই সে নিজের বোন, দিদি অথবা স্ত্রী করলে মেনে নিতে পারে না। সনাতন নিজেও কিন্তু কাঞ্চনের সাথে একটা অবৈধ সম্পর্কে ছিল। যাই হোক, সনাতন তার বোনকে নষ্ট মেয়ে মনে করতে লাগলো। এবার সে কাঞ্চনকে বলে দিল তাকে বিষ খাওয়াতে হবে। সনাতন এটা বুঝলই না যে তার বোন যেটাই করেছিল সেটা তার কথা ভেবেই। যদিও এগুলো সবই ছিল আমার অনুমান, ভাবলাম তাড়াহুড়োর কিছু নেই, পোস্টমর্টমের রিপোর্ট আসুক, সেখানে আঙুলের ছাপ পাওয়া গেলে সেই আঙুলের ছাপ সনাতনের সঙ্গে মেলালেই সব পরিষ্কার হয়ে যাবে। আর যদি সেটা নাও হয়, তাহলে লাশের আঙুলে পাওয়া রক্তের গ্রুপের সাথে সনাতনের ব্লাড গ্রুপ মেলালে বোঝা যাবে সে খুন করেছে কিনা। তারপর কাঞ্চনকে একটু চাপ দিলেই সে সব কথা স্বীকার করে নেবে। কিন্তু চাপে পড়ে কাঞ্চন যে মুখ খুলে দিতে পারে এ কথা শুধু আমিই অনুমান করিনি, সনাতনও আশঙ্কা করেছিল। কাঞ্চনকে সেদিন যখন জিজ্ঞেস করছিলাম, সনাতনের সেই সময়ই প্রাণে ভয় ঢুকে যায়। কিন্তু আমার অপেক্ষা করার মাঝে যে পরের খুনটা হয়ে যাবে সেটা ভাবতেও পারিনি। যাই হোক, এরপর যখন কাঞ্চনের বাড়িতে গেলাম এবং তাকে মৃত অবস্থায় দেখলাম, তখন দেখলাম সেই একই জিনিস, খালি একটা চায়ের পেয়ালা। বুঝতে বাকি রইল না কি হয়েছে। 1 নম্বর খুনটা যেভাবে হয়েছিল, অর্থাৎ নিয়োগীকে যেভাবে মারা হয়েছিল, কাঞ্চনকেও ঠিক সেইভাবেই মারা হয়েছে। তখন আর সন্দেহ রইল না, পরিষ্কার বুঝতে পারলাম খুনিকে। পটাশিয়াম সাইনাইড দেখতে কেমন হয় সেটা তো সেদিন দেখলে, সেটাকে চিনির মধ্যে মিশিয়ে দিলে বোঝার আর উপায় থাকে না। প্রথম খুনটার ক্ষেত্রেও সনাতন সেটাই করেছিল। যেদিন বোনকে নিয়ে আসতে যায় সেদিন গিয়ে কোনো এক ফাঁকে চিনির উপর পটাশিয়াম সাইনাইড মিশিয়ে দিয়ে আসে। এরপর তারা বাড়ি থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালে যখন নিয়োগী চা খেতে যায়, সে চিনির সাথে পটাশিয়াম সাইনাইডও চায়ের মধ্যে ঢেলে ফেলে, আর সবাই মনে করে সে আত্মহত্যা করেছে। এক্ষেত্রে কাঞ্চনের বাড়িতেও সে আগের দিন গিয়ে একই কাজ করে। কাঞ্চন কোনো মতে জানতেও পারে না সে কি করতে এসেছে। তারা স্বাভাবিকভাবেই সেদিন সময় কাটায়। তারপর কোনো এক ফাঁকে, কোনো এক বাহানায় রান্নাঘরে গিয়ে চিনির সাথে পটাশিয়াম সাইনাইড মিশিয়ে দিয়ে আসে। অজিত, বাচ্চাটা সেদিন খুব জোর বেঁচে গেছে জানো। কোনোভাবে যদি
সেই চিনিটা বাচ্চার দুধে মেশানো হতো, তাহলে শুনছিলেন ব্যোমকেশ বক্সী ফ্যান ফিকশন স্টোরি গরল সংযোগ। গল্প উপস্থাপনা কেমন লাগলো সেটা আমাদের লাইক দিয়ে জানাবেন, এবং গল্প লেখাটা কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা একটু উৎসাহ পাবো এবং ভবিষ্যতে আরও এরকম কিছু গল্প উপস্থাপন করে থাকতে পারবো। যদি সেই গল্প শুনতে চান তাহলে পাশে থাকবেন। ধন্যবাদ।